দেশ বিদেশের সকল বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাব দেখবার জন্য। প্রতিদিনকার মতোই একদম ঠিক সন্ধ্যে 6টায় আমরা চলে আসলাম আবারও আড্ডা দিতে। এবং আজকের বিষয়টা নিয়ে আপনাদেরকে জানানোর আগে আপনাদেরকে একটা প্রশ্ন করি। প্রশ্নটা এরকম যে আপনাদের কি মনে আছে যে আগারগাঁও থেকে মিরপুর শিশু মেলার দিকে যদি এগোতে যেতাম তো সেখানে কিছু দেয়াল ছিল, দেয়ালে কিছু চিত্র দেখা যেত। সেখানে একটা মানুষের অবয়ব এবং তার হাতে একটা কমলা রঙের সূর্যবন্দী। তো সেখানে পাশে লেখা সুবোধ তুই পালিয়ে যা, এখন ভাগ্য তোর সাথে নেই। এরকম কিছু দেয়াল চিত্র আমরা পথে 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 বারবারই দেখেছি। এবং 2 বছর আগে অক্টোবরের মাঝামাঝি 2022-এর এই সময়টাতে সেই সময় দেখা গেছে যে যে কোনো রকম নিপীড়ন হচ্ছে বা যে কোনো রকম মানসিক কষ্ট আছে, সেটার প্রতিবাদ স্বরূপ আমরা যে নিজেদের সুবোধটাকে কাজে লাগাতে পারছিলাম না, সুবোধ তখন পালিয়ে বেড়াচ্ছিল। কিন্তু এখন 2 বছরের এই সময়টাতে এসে সুবোধ আর পালিয়ে যাচ্ছে না, সুবোধ এখন বেশ জেগে উঠেছে। এবং আমরা কিন্তু গণ অভ্যুত্থানের পরে দেশটাকে নতুনভাবে সংস্কার করার একটা প্রত্যয় নিয়ে এগোচ্ছি। তো সেই ক্ষেত্রে আজকে আমরা সুবোধ তুই পালিয়ে যা এই বিষয় না রেখে আমরা আজকের বিষয় দিয়েছি সুবোধ জাগ্রত হোক। এবং সেই বিষয়ে কথা বলতে আমরা ডেকেছি দুজন বন্ধুকে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আমি আছি অহনা তাসনিম খান। চলুন পরিচয় করে দিই আজকে কারা কারা এসেছে। প্রথম জনের পরিচয় দরকার নেই আপনাদের, শুরুতে আমাদের সাথে আছেন রাহিমা সুলতানা রিতা, তিনি আমাদের লাইফস্টাইল এক্সপার্ট, নেক্সাস লেডিস ক্লাবের প্রাণ। অবশ্যই আপু কেমন আছেন? খুব ভালো আছি। আর তোমাকে কি যে সুন্দর লাগছে সবুজে। থ্যাংক ইউ। আমার ভালো লাগছে। আসলে দেশ নিয়ে যখনই ভাবি তখনই একটু সবুজ পড়তে ইচ্ছে করে, একেবারেই তাই। তার সাথে আমাদের ভীষণ প্রিয় মানুষ রিফাত পারভিন আছেন আমাদের সাথে। তিনি একজন প্রভাষক, ইংরেজি বিভাগ আছেন এবং নটরডেম কলেজ থেকে আপু এসেছেন। এবং আপুকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি লেডিস ক্লাবে। অনেক ধন্যবাদ আপনাকে, এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। বাহ, চমৎকার। লেডিস ক্লাব দেখার সময় পান আপনি? মাঝে মাঝে ফেসবুকে আসলে কয়েকটা অনুষ্ঠান দেখা হয়েছে আমার, ভালোই লাগে। মেয়েদের আড্ডা, এখানে কোনো ছেলেদের এন্ট্রি নাই। ছেলেদের এন্ট্রি আবার আছে, ওরা আবার মানে পরোক্ষভাবে আমাদেরকে পুরোটা সময় সাপোর্ট করছে। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে যারা টেলিভিশনে আমাদেরকে দেখছেন, ফেসবুকে ইউটিউবে দেখছেন, অনেকেই কিন্তু লেডিস ক্লাব দেখেন কিন্তু তাদের জীবনে নারীদেরকে পাঠিয়ে দেন যে যাও তোমরা গিয়ে কথা বলে আসো। এদিকে আপুর কাছে এসে জানতে চাই যে আজকের বিষয়টা সুবোধে জাগ্রত হোক। এবং এখন দেশে আসলে এমন একটা পরিস্থিতি যাচ্ছে যে এর আগে কখনো এত মানুষ দেখা যায়নি যে দেশে একটা দুর্যোগ সৃষ্টি হয়েছে এবং এত পরিমাণ মানুষ নিজ নিজ উদ্যোগে গিয়ে বন্যার্ত এলাকায় সাহায্য করছেন। তো সুবোধ মনে হচ্ছে যে জাগ্রত হয়েছে। আমারও তাই মনে হচ্ছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখন এগিয়ে আসছে। এবং হয় না যে এই যে আমাদের এর আগে যে জিনিসটা ছিল আমার ছিল, তো মানুষ আমার থেকে বেরিয়ে এসে চেষ্টা করছে আমাদের করে ভাবতে। তো এই যে আমাদের ভাবতে গেলেই তখন কিন্তু আমার সমাজ নিয়ে ভাবতে হবে, পরিবার, রাষ্ট্র। তো এই যে আমাদের ভাবতে গিয়ে এই যে আমাদের কত মানুষ এখন পানিবন্দী হয়ে আছে এবং কি যে একটা দুঃসহ জীবনের মধ্যে তারা আছে, যে যার অবস্থান থেকে যতটুকু পারছে সবাই কিন্তু আমরা এগিয়ে আসছি, আমরাও যাচ্ছি, মানে ত্রাণের চেষ্টা করছি পৌঁছে দেওয়ার জন্য। যে যার জায়গা থেকে অবস্থান থেকে তারা কিন্তু, আমি একটা মানে ভিডিওতে দেখলাম রিক্সা চালায়, সেও ওই একটা বক্সের মধ্যে 100টা টাকা দিচ্ছে। মানে এই যে সুবোধ, আমি বলবো এটা কিন্তু তাকে কেউ বলে নাই যে তুমি এটা দাও, সে তার ভেতরের তাগিদ থেকে সে এটা দিচ্ছে। তো এই যে তাগিদ অনুভব মানুষ কখন করে? যখন সে মনে করে আই এম ফ্রি এবং দেশটা আমার, আই এম ফ্রি, দেশটা আমার ওই যে বললাম যে আমাদের, এই যে ওই একটা কথা আছে না, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এইটা ভাবতে এখন পারে মানুষ। একদমই তাই। সেক্ষেত্রে আপনারাও নিশ্চয়ই ব্যতিক্রম ভাবেন না, তাই না? আপনারাও, আমি জানি যে এই পরিস্থিতিতে সবাই আসলে এগিয়ে আসবার একটা প্রচেষ্টা সব জায়গা থেকে করছেন। অনেক প্রতিষ্ঠানই সেখানে তাদের কর্মচারীরা তাদের সম্মতিক্রমে
তাদের একদিনের যে স্যালারি আছে সেখান থেকে তারা সাহায্য করার চেষ্টা করছেন, সেটা নিরাপত্তা বাহিনীও বাদ যাননি, তারাও সেখান থেকে চেষ্টা করছেন। বিভিন্ন ফাউন্ডেশন ত্রাণ কালেক্ট করছেন, অর্থ সাহায্য কালেক্ট করছেন এবং প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে যে এলাকাগুলো বন্যা প্লাবিত হয়ে আছে, সেটা হতে পারে নোয়াখালী, ফেনী, এদিকে চট্টগ্রামের বেশ কিছু পার্বত্য অঞ্চল, সিলেটেও খানিকটা বন্যা ছড়িয়ে পড়েছে। তো এই সব জায়গাগুলো মিলে এখন দেখা যাচ্ছে যে সবাই কিন্তু সেই সব জায়গায় পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন। অনেকেই বলছেন যে ফেনীর দিকে বেশি মানুষ যাচ্ছে, আমরা টেলিভিশনের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই যে কটা বন্যা প্লাবিত এলাকা আছে সব দিকেই মানুষ যাওয়ার চেষ্টা করবেন এবং একদিকে যাতে ভিড় না হয়ে যায় এই বিষয়টা। এইদিকে আমি শুনতে পেরেছি, আমরা জানতে পেরেছি 12টি জেলায় আসলে বন্যা শুরু হয়ে গেছে এবং সেখানে প্রত্যেক জায়গায় সাহায্য প্রয়োজন, নিরাপদ পানি প্রয়োজন। খাদ্যের চেয়েও বেশি মানুষ উদ্ধারের দিকে মনোযোগ দিচ্ছেন এবং চাচ্ছেন যে সেখানে নৌকা বা স্পিড বোট এরকম উদ্ধারের নানান রকম যানবাহন পৌঁছে যাক। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সেই দিকগুলো মনোযোগ দেবেন যারা যারা চেষ্টা করছেন তাদেরকে সাহায্য করার জন্য। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড। আপনারা আসলে এই সময়টাতে যে যার বোধ থেকে কি ভাবছেন এবং সুবোধ যাতে আমাদের সবার মনে জাগ্রত হয়ে পড়ে কিংবা যেই সুবোধ আছে সেটা নিয়ে কথা বলতে পারি, সেই বিষয়ে আসলে আজকে ফোকাস করব। আমি এসে রিফাত আপুর কাছেও জানতে চাই যে এই যে সুবোধের ব্যাপারটা, যে আসলে এতদিন যখন মানুষ সরকারের সাথে কাজ করছিলেন, একটা লম্বা সময় ধরে আমাদের সরকারের শাসনে চলেছে, তখন দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে নিয়ে অনেক টেনশন ছিল যে ওরা হয়তো বেশি মনোযোগ দেয় না দেশের প্রতি, নানান কিছু পড়ছে না, জানছে না। হঠাৎ করে যখন ওরা পথে নামলো, মনে করলো দেশ আমাকে যুদ্ধ করতে হবে, এই গণ অভ্যুত্থানের পরে হঠাৎ করে দেখা গেল সবাই বেশ জাগ্রত হয়েছে। তো এই পরিবর্তনটা কিভাবে দেখছেন? আমি একটু পিছনে যাই। আমাদের যে এডুকেশনাল সিস্টেম বলি বা আমাদের কালচারে বলি, আমরা আমাদের বাচ্চাদের কিন্তু ভলান্টিয়ারিজমে খুব একটা এনকারেজ করি না। আমরা কিন্তু আমাদের বাচ্চাকে লেখাপড়া করো, ভালো কিছু করতে হবে, এটাতে যতটা উৎসাহ দিই, বিদেশে আপনি খেয়াল করবেন স্কুল কলেজের বাচ্চারা যে কোনো একটা বিষয়ে ওদেরকে স্কুল থেকে এনকারেজ করা হয় ভলান্টিয়ারিজম করার জন্য। আমি এরকমও দেখেছি যে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন নন প্রফিট অর্গানাইজেশনগুলোতে যে ওরা হয়তো ওয়াল কালার করে দিচ্ছে একদিন, ওরা ওদের টাকা দিয়ে করে দিচ্ছে এবং বাচ্চাদের সাথে একদিন পুরো সময় কাটাচ্ছে, খেলছে বিভিন্ন অরফানেজে যেয়ে। তো এই যে ভলান্টিয়ারিজমটা, সেটা কিন্তু বিদেশে ওরা ছোটোবেলা থেকে এটা শিখিয়ে বড় করে। আমরা আমাদের বাচ্চাদের স্কুল বলেন, কলেজ বলেন, এই জায়গাটার কোনো সুযোগ নাই, সেখানে শুধু ক্লাস আছে, কিন্তু আলাদা একটা ক্লাসরুম বা একটা ক্লাস কিন্তু ওদের জন্য এইভাবে বরাদ্দ করা হয় নাই। যার জন্য এই জিনিসটা আমরা দেখি না, এই প্র্যাকটিসটা নাই যে সবাই মিলে কিছু করা যায়, যার যার অবস্থানের থেকে কিছু করা যায়, যেটা ছোট হোক বড় হোক যেটাই হোক করা যায়। এখন এই যে পরিস্থিতিটা বদল হলো, আপনি বলছেন সুবোধ জেগে উঠেছে, এই সুবোধটা কিন্তু আপনি হয়তো বয়সে অনেক ছোট হবেন, আমরা কিন্তু এই সুবোধটা আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম তখন কিন্তু দেখেছি এই কালচারটা ছিল। কোনো একটা দেশে কোনো কিছু হলেই ঢাকা ইউনিভার্সিটির ছেলে বলেন, পাবলিক ইউনিভার্সিটির ছেলে বলেন, সবাই যার যার অবস্থান থেকে বন্যা হলে সাহায্য করা, এই কালচারটা ছিল। কিন্তু মাঝখানে না একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। সবাই যেমন যার যার, এই যে বলেছেন আপা বললেন যে আমি থেকে আমাদের হয়েছে, সেই আমাদেরটা অনেকটা বছর পরে হলো। এইটা আমরা ভুলে গিয়েছিলাম। এটা যে একটা এত কোটি মানুষের একটা দেশ, এইখানে আমাদের তো করার অনেক, সবাই মিলে করলে যে আমরা যে কোনো জিনিস সামাল দিতে পারি, সেটা তো এখন বন্যাতে দেখা যাচ্ছে। মানুষের যে ত্রাণ যে দিচ্ছে মানুষ, 30 লাখ মানুষ মেরুন্ড হয়েছে, মানে পানিতে আটকা পড়েছে। আমরা কত কোটি মানুষ? আমরা যদি 5 কোটি, এই 17 কোটি মানুষের মধ্যে যদি 5 কোটিও যদি আমরা আগিয়ে আসি, 30 লাখ মানুষকে দেওয়ার জন্য আমাদের আর কারো কোনো দেশের সাহায্য লাগবে না। উই আর ইনাফ। আসলেও তাই, আমরাই এনাফ। আপা যেটা বলছিলেন যে ছোটবেলায়, এখন আমি এগুলো কম দেখি। যেমন আমি যখন স্কুলে পড়তাম, আমি কিন্তু গার্লস গাইডে ছিলাম। আমাদের গার্লস গাইডে কিন্তু এই সমস্ত কাজগুলো খুব করানো হতো। আমরা ক্যাম্পে যেতাম, আমাদের ক্যাম্পে নানান রকমের অ্যাক্টিভিটিস ছিল। সমস্যা হলে কিভাবে সাহায্য করতে হয়, আরেকজনকে পাড়ায় যাওয়া, আমরা বিভিন্ন পাড়ায় যেতাম, তাদের সাথে কথা বলতাম, তাদের সমস্যাগুলো
মানে শুনতাম, টিকা দেওয়া। টিকা দেওয়া তো শুরু ছিল, বাচ্চাদেরকে পলিও ওষুধ খাওয়ানো, এগুলোতে কিন্তু আমরাই করতাম। এগুলোর সাথে কিন্তু আমরা ছিলাম যুক্ত। আমাদের যে ক্যাম্প, মানে সোজা কথা ক্যাম্পে যেতে হবে, কি হবে, মেডিকেল কলেজ থেকে আসতো স্টুডেন্টরা, আমরা সব মানে নিয়ে আসতাম বিভিন্ন পাড়ায় গিয়ে, যে ছোট বাচ্চারা যা অনেকে দিতে চাইতো না, বলতো না এত ছোট। আমি ছোট বাচ্চাকে যদি আপনারা এই পোলিও টিকা আর ওষুধ না খাওয়ান, একটা সময় তো সে বিকলাঙ্গ হয়ে যাবে। তো এই যে এইভাবে টিকা দান বা ছোট ছোট অ্যাক্টিভিটিসের সাথে আমি স্কুল থেকেই যুক্ত ছিলাম। তার মানে কি স্কুল থেকেই যে ট্রেনিংটা, দেশ চালনা করা, দেশকে নিয়ে কাজ করা, সবাই মিলে কাজ করার, দেশ তো একার কারো না, দেশটা তো আমাদের সবার, যার যার অবস্থান থেকে আমরা সবাই কিছু না কিছু কন্ট্রিবিউট করব। এটা যে আপা বললেন যে ছোটবেলার থেকে যে এই ট্রেনিংটা দেওয়া, হঠাৎ করে এখন দেখবেন যে বাচ্চারা যে ইউনাইটেড হয়েছে, এখন বাচ্চারা যে কোনো কাজে ইউনাইটেডলি কাজ করছে, এই জিনিসটা হওয়ার জন্য অনেক ত্যাগের বিনিময়ে আসতে হয়েছে, কিন্তু ওরা কিন্তু শিখে এই যে ওদের কিন্তু বলতে হলো না, বন্যায় এসেছে সাথে সাথে অ্যাকশন নিয়ে চলে গেছে, সাথে সাথে শুরু হয়ে গেছে, দেরি হয় নাই কিন্তু, তাই না? যে হ্যাঁ বসবো বা কেউ আমাদেরকে ডাকবে, আমরা যাবো, কারো ডাকের জন্য আসলে অপেক্ষা করেনি। সুবিধা হয়েছে যেহেতু ডিজিটালি একটা ব্যাপার, একটা পোস্ট গ্রুপ আছে, গ্রুপে কিন্তু একটা পোস্ট দিয়ে দিলেই আচ্ছা অমুক জায়গায় আসতে হবে, তোমরা জড়ো হও, বা ত্রাণ নিয়ে আমরা অমুক জায়গায় যাচ্ছি, গ্রুপ করে চলে গেল। মানে আমাদের সময় তো আর ওই সুবিধাটা ছিল না। আমি কিন্তু ইউনিভার্সিটিতে যখন পড়তাম আমি বিএনসিসিতেও ছিলাম, তো আমাদের কিন্তু ট্রেনিংও করানো হয়েছে। তো আমি চিটাগং বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি, তো তখনও আমরা আমাদের আশেপাশের যে ক্রাইসিসগুলো, ডিজাস্টারগুলো হতো, বিশেষ করে চিটাগংয়ে যেটা খুব বেশি আমরা ফেস করেছি, এরকম ভূমিধস হতো খুব, বাটালি পাহাড়ের নিচে মানুষজন মাটির নিচে পড়ে যেত, আমরা কিন্তু ইউনিভার্সিটি থেকে যেতাম। সেটাই তো বললাম, যেটা আবার শুরু করতে হবে, আমাদের বাচ্চাদেরকে শেখাতে হবে, আমাদের বাচ্চারা এই হিউম্যান কোয়ালিটিগুলো ভুলে যাচ্ছিল না, এখন চলে আসছে, এখন অনেকেই সচেতন হয়েছে। আমার মনে হয় সচেতনতা ওদের ভেতর ছিল, বাট ওই ওনারশিপটা হয়তো তারা অনেকদিন ফিল করতে পারেনি, এবং পথে নামার পরে তারা বুঝেছে, এবং যখন তারা প্র্যাকটিক্যাল নলেজটা পেয়েছে, ওদেরকে ইনক্লুশন যে একটা বলে ইনক্লুডেড সোসাইটি, ওই ইনক্লুশনটা ওদের ছিল না। আমার মনে হয়েছে যে তারা হয়তো এতদিন লেফট আউট ফিল করেছে, এখন তারা ইনক্লুডেড ফিল করছে, কিংবা ইনক্লুডেড ফিল করানোর অপেক্ষা করেনি, নিজেরাই নিজেদেরকে ইনক্লুডেড করা শিখেছে, এই এডুকেশনটা হয়েছে। প্লাস আপু যেটা বললেন যে সবাই মিলে একত্রিত হবে একটা পোস্ট, সেটার প্রমাণ দেখতে পারলাম ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র টিএসসিতে একটা ছোট পোস্ট যে আমরা এখানে ত্রাণ গ্রহণ করব, এবং এক রাতের মাথায় 1,08,00,000-এরও বেশি টাকা সেখানে জমা হয়েছে, সাথে শুধু মাথা দেখা যাচ্ছে, এবং ছোট ছোট ছেলেরা তারাও কিন্তু তাদের 3 বছরের সঞ্চয়, তারা ঘুরতে যাবে বা কোনো একটা কাজের জন্য তারা রেখেছে, কিংবা একটা ছেলে উমরা করতে যাবে, সেই টাকাটা দিয়ে দিচ্ছে। তো বাচ্চাদেরও কি সুন্দর এখন ঘরে এডুকেশন হয়েছে। এই বাচ্চাটা যে উমরা টাকাটা নিয়ে আসলো, এই টাকাটা নিয়ে আসার জন্য তার বাবা মা তাকে এনকারেজ করেছে একেবারে, মানে এটা বললাম ওদের যে এডুকেশনটা হয়েছে ঘর থেকে, এটা ইনক্রেডিবল একটা এডুকেশন। আরো কথা হবে অবশ্যই, একটা বিরতির সময় হয়ে গেছে, কথা বলতে বলতে আপনারা এই ছোট্ট বিরতির মাঝেই আমাদের সাথে জুমে যুক্ত হয়ে যাবার চেষ্টা করবেন। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পরে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ডেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়, এবং আজকে আমরা কথা বলছি সুবোধ জাগ্রত হোক এই বিষয়টা নিয়ে। আমাদের সাথে আপনাদের প্রিয় মানুষরা স্টুডিওতে কথা বলছেনই, কিন্তু সাথে আপনাদেরকেও যুক্ত হতে হবে। ভীষণ অপেক্ষা করে থাকি লেডিস ক্লাব শুরু হলেই কখন আপনারা আসবেন, আপনাদের কথাগুলো জানবো। সুবোধ জাগ্রত হয়েছে এমনটাই আসলে বিশ্বাস করি, এবং সুবোধ যদি এখনো ঘুমিয়ে থাকে কোথাও না কোথাও, সুবোধকে জেগে উঠতেই হবে, কারণ এখন আর সময় নেই ঘুমিয়ে থাকার, এখন জাগ্রত হওয়ার সময়। এবং আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, আপনারাও যে যেখানে আছেন বেশ জাগ্রতভাবে যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে। আজকে এসে আরেকটা বিষয় নিয়ে কথা বলছিলাম, আপু যখন ভলেন্টিয়ারি কাজগুলোর কথা বলছিলেন, রীতা আপু বললেন, তখন আমার মনে পড়লো আপনার ইনস্টিটিউশনে নটর ডেমে এই প্র্যাকটিসটা আমরা বেশ অনেক বছর ধরে দেখছি, যে ছাত্ররা
তারা কিন্তু স্কুল কলেজ প্রাঙ্গণে তারা মাটি কাটছে, নানান রকম ক্লিনলিনেস করছে। তো এই প্র্যাকটিসটার ব্যাপারটা নিয়ে একটু শুনি আপনার কাছে, যে এটা আসলে কোন মন মানসিকতা থেকে করা। আমাদের কলেজে রুটিনের মধ্যে সপ্তাহে একটা পিরিয়ড থাকে ক্লাব অ্যাক্টিভিটি। সেই ক্লাব অ্যাক্টিভিটির মধ্যে আমাদের যত ক্লাব আছে, যে ক্লাবে যে বাচ্চারা মেম্বার আছে তারা সেই ক্লাবে চলে যায়, যে তারা সেই ক্লাবের ওরা কি করবে, তাদের কাজ কি হবে, কিভাবে আগাবে, কি প্রোগ্রাম করবে, কাদেরকে নিয়ে করবে, সেগুলো সব ওরা করে এবং ওরা বিভিন্ন রকমের ওয়ার্কশপ করে। তাহলে এই জায়গাটায় ওরা কাজ করে এবং আমাদের কলেজ পরিষ্কার পরিচ্ছন্নর কাজে আমাদের কলেজের বাচ্চারাই কিন্তু কাজ করে। হ্যাঁ, আমাদের বাচ্চারাই কিন্তু কলেজ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে। ওরা কলেজ ছুটি হওয়ার পরে এই কাজটা ওরা করে। এখন এটা যখন আমি দেখি তখন আমার কাছে মনে হয় যে আমাদের কলেজের আমরা কিছুদিন আগে 75 ইয়ার্স আমরা সেলিব্রেট করলাম। একটা ইনস্টিটিউশন 75 ইয়ার্স ধরে কাজটা করে যাচ্ছে, আশেপাশে সবাই কেন শিখছে না? কেন একটা সপ্তাহে একটা দিন একটা ক্লাস কেন ভলান্টিয়ার বা ক্লাব অ্যাক্টিভিটিসের জন্য বাচ্চাদেরকে বরাদ্দ করা হচ্ছে না? হ্যাঁ, খুব কম সংখ্যক মিশনারি স্কুলগুলোতেই শুধু এই প্র্যাকটিসটা দেখা যায়। শুধু মিশনারি স্কুলগুলোতে। হ্যাঁ, কিন্তু এটা তো সবাই নিতে পারে না, কেন নিতে? আমাদের আপনার মনে আছে নাকি জানি না যে আমাদের কিন্তু একটা সেলাই ক্লাস থাকতো, একটা মিউজিক ক্লাস থাকতো, একটা লাইব্রেরি ক্লাস থাকতো, আমাদের গানের ক্লাস থাকতো, একটা মিউজিক ক্লাস থাকতো, মিউজিক ক্লাস থাকতো, আবার একটা লাইব্রেরি ক্লাস থাকতো, আবার অনেকে রান্নারও থাকতো, একটা গেমস ক্লাস থাকতো। তাহলে সপ্তাহে একদিন করে সেলাই থাকতো। হ্যাঁ, এই জিনিসগুলা এখন রুটিনের মধ্যে থাকে না বাচ্চাদের। আমি তো আমার বাচ্চাকে পড়ালাম, তো আমার বাচ্চার রুটিনে আমি এই জিনিসটা দেখি নাই, যার জন্য আমার কাছে মনে হয় যে এটা থাকলে বাচ্চারা স্কুল থেকেই কিন্তু লিডারশিপ কোয়ালিটি, কিভাবে একটা জিনিস অর্গানাইজ করা যায়। যেমন আমি বলি যে কিছুদিন আগে আপনারা পড়েছেন নাকি জানি না, ঢাকা ইউনিভার্সিটিতে কিছু জাপানিজ ডেলিগেটস এসেছিল স্টুডেন্টদেরকে নিয়ে দেখা করার জন্য। ওরা ঢাকা ইউনিভার্সিটিতে মানে আশেপাশে এত ময়লা দেখে ওরা নিজেরাই কোথাও থেকে ঝাড়ু টাড়ু জোগাড় করে ঝাড়ু দেওয়া শুরু করেছে এবং এটা অনেকে ভিডিও করে করে দিয়েছে। একই সাথে লজ্জার এবং সাথে আরেকটু মানে জাগ্রত হওয়ারও বিষয়। তখন আমি ওটা দেখে আমার কাছে মনে হয়েছে যে আমাদের যার ইনস্টিটিউশনটা, সেটা যদি ওরকম করে একটা প্রোগ্রামই থাকে যে আমরা আমাদের ইনস্টিটিউশনটা এক একটা ডিপার্টমেন্ট, কত ডিপার্টমেন্ট, থাউজেন্ডস অফ স্টুডেন্টস, তারা যদি প্রতিটা ডিপার্টমেন্টকে যদি 1 মাস বা 15 দিন করে দায়িত্ব দেওয়া হয় যে এই পরিষ্কার করবে, এরা মানে কারো উপর একদম পুরা সেন্ট্রাল কারো উপরে প্রেশার না পড়বে, ডিভাইড করে দিয়ে হ্যাঁ গ্রুপ করে দেওয়া যে আজকে মানে ডিপার্টমেন্ট অনুযায়ী এই গ্রুপ 1 সপ্তাহ করবে, আরেক গ্রুপ আরেক সপ্তাহ করবে, 4টা উইক। হ্যাঁ, কত কাজ করে ফেলা সম্ভব আসলে। হ্যাঁ, করলে কিন্তু সম্ভব যে আমরা বা এটা করা যায়। আবার যার ডিপার্টমেন্ট সে সুন্দর রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আর বিশেষ করে আমাদের যেটা আমার কাছে খুব কষ্ট লাগে সেটা হচ্ছে যে রাস্তার পাড়ে যে দোকানগুলো থাকে, আমি জানি যে ওরা খুব গরিব, ওদের ব্যবসা করা দরকার আছে, কিন্তু আপনি আমাদের প্রতিবেশী দেশগুলোতেই যদি একটু দেখেন, শ্রীলঙ্কাতে যদি যান, ওখানেও ওদের দেশ আমাদের মতোই, কিন্তু আপনি কোথাও রাস্তায় পোস্টার দেখবেন না। হ্যাঁ, এবং আপনি কোথাও টঙের দোকানে ওরা যখন ডাব টাব বিক্রি করে পাশে, রাস্তার পাশে, ওদের ক্লিনলিনেসটা দেখলে শেখার মতো। তো এই জিনিসটা যদি আমরা আমাদেরকে শেখাতে পারি, ওরা ব্যবসা করুক, আমি ওদেরকে ব্যবসা করতে মানা করছি না, কিন্তু একটা শিক্ষা যে এই যে জায়গাটায় আমরা খাচ্ছি সেই জায়গাটাই ময়লাটা না ফেলে একটা ময়লা ফেলার জন্য একটা জায়গা করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা, এই ভলান্টিয়ারিজমটা আমরা আমাদের কলেজে শেখাচ্ছি। আমাদের বাচ্চারা বিভিন্ন অ্যাক্টিভিটিসে ওরা কাজ করে, কাজ শিখে যায় এবং আমাদের কলেজ থেকে আমরা এটাকে পড়াশোনার পাশাপাশি খুব এনকারেজ করি এবং এটা প্রমাণিত যে পড়াশোনার কোনো হ্যাম্পার হয় না। এটা তো প্রমাণিত হয়ে গেছে। একটা জিনিস কি, শহর পরিষ্কার রাখা, এই একটা জিনিস যে আমার শহর আমি নিজ আঙিনা, আমার জায়গা আমি পরিষ্কার রাখবো, এইটার যদি ধরেন আমাদের নগর ভবনে যারা থাকেন, তবে একটা একটু ছোট্ট একটা কথা মনে হলো বলি যে অস্ট্রেলিয়াতে একটা খুব সুন্দর একটা জিনিস আমি দেখেছি, সেটা হচ্ছে যে যার বাসা বা যে সব তার ঠিক আগের যে তোমার ফুটপাত আছে এবং ড্রেন আছে, সেই জায়গায় যদি কোনো ময়লা থাকে তাহলে মিউনিসিপ্যালিটি তোমাকে
ফাইন করবে। আচ্ছা, তার মানে অস্ট্রেলিয়া খুবই কঠিন নিয়ম। হ্যাঁ, না তাহলে এখন এই নিয়মটা যদি এখানে ফাইন করার ব্যবস্থা করা যায়, যে আমার সামনে যে ফুটপাথটা আছে এবং ড্রেনটা আছে সেই জায়গাটার মধ্যে কোনো ময়লা থাকা যাবে না, এবং ফুটপাথটা আমার সামনে, ফুটপাথটা ড্রেনটার দায়িত্ব হচ্ছে আমার, আমি পরিষ্কার রাখবো, এবং আমি যদি পরিষ্কার না রাখি তাহলে আমি ফাইন হবে আমার। তাহলে তো আমার মনে হয় সরকারের এত প্রেশারও কমে যায়। একেবারেই তাই। সেক্ষেত্রে আপুর কাছে এসে এই প্রশ্নটাই করি যে শুভতে জাগ্রত হোক আমরা চাই, এবং আমরা বলছিলাম যে পারিবারিক শিক্ষার একটা জায়গা আছে, তো শুভতে জাগ্রত করার একেবারে বেসিক শুরুটা কোথায়? পরিবার থেকেই শেখানো উচিত। একটা ছোট, আমরা যেটা করি ফ্যামিলিতে, আমাদের প্রচুর হেল্পিং হ্যান্ড আছে বাংলাদেশে। যেমন আমি কিছুদিন আগে ইউএসএ ঘুরে আসলাম, জাস্ট কোরবানি ঈদের আগে। আমি প্রায় 16 ডেজের মতো ছিলাম, অনেকের বাড়িতে বাড়িতে এবার থেকেছি, বন্ধুদের। কোনো তো হেল্পিং হ্যান্ড নেই, বাট ওদের চারিদিক একদম নিট অ্যান্ড ক্লিন। নট অনলি দ্যাট, ওদের গভর্নমেন্ট থেকে বলা আছে, বিশেষ করে যখন খুব আইস হয় ওইটাও যদি পরিষ্কার না করে তারও কিন্তু ফাইন হয়। জায়গা তো পরিষ্কার তোমাকে করতেই হবে, প্লাস তোমার বরফটাও তোমাকে পরিষ্কার করতে হবে, তোমার আঙিনায় যার চারপাশে যা থাকবে। তো এই যে আমার আঙিনার চারপাশে আমি যদি ক্লিন না রাখি তাহলে এটার জন্য আমাকে পে করতে হবে। তো এই যে একটা ফাইনের ব্যবস্থা থাকার কারণে প্রত্যেকেই কিন্তু চেষ্টা করে যে তার জায়গায়, তার বাইরে, তার মানে আশেপাশে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কিন্তু আমাদের যেটা, যে আমরা ছোট বাচ্চাদের দিয়ে বা আমরা বাচ্চাদেরকে শেখাই না, এটা পরিবারের যারা থাকে তারা খুব আদর আহ্লাদে একেবারেই মানে প্যাম্পারিং অনেক বেশি হয়ে যায়। আর আগে তো আমরা অনেক ভাই বোন ছিলাম, আমরা 6 ভাই বোন ছিলাম, শেয়ারিংটা আমাদের অনেক বেশি। আমি সবার বড়, আমি দেখা গেছে আমার সবচেয়ে ছোট বোনকে আমি যখন স্কুলে পড়ি তখন ওকে খাওয়ানো, গোসল করানো, একরকম বাচ্চা পালাই বলতে পারো, সব কিছুই করেছি। মা শিখ ছিল, বাচ্চা ভাই, ছোট ভাই বোনদের জন্য রান্নাও করতে হতো, খাওয়াতেও হতো। তো এই যে এগুলো কিন্তু আমার পরিবারের দায়িত্বগুলো আমার মধ্যে চলে এসছে, এবং আমাকে এগুলো নিতেও হয়েছে, কারণ বিকজ আমি বড়, ওরা ছোট। তো এখন কিন্তু কোনোদিনও ওই যে পুরো সংসারের একটা দায়িত্ব কোনো তোমাদের যারা এই জেনারেশন, ওরা কখনোই এটা নেবে না বা নেয়ও না। হ্যাঁ, এটা একদম একটা অভ্যাসের মতো হয়ে গেছে যে সব কাজ মা করবে, সব কাজ মনে হয় যে হেল্প করছে সে করে দেবে। আমি আমার বাচ্চাদের ক্ষেত্রে আমি কিছু জিনিস চেষ্টা করেছি, যেমন স্কুলের ব্যাপারটা ছিল, আমি ছোটবেলায় তোমার জুতো, তোমার কাপড় চোপড় তোমাকেই আয়রনটা করে দিত আমাদের যিনি হেল্পিং হ্যান্ড ছিল সে, কিন্তু তার বাকি জিনিস তাকেই গুছাতে হতো, গুছিয়ে জুতো মুজো সব কিছু করা যায়। যেমন জাপানিজ স্কুলের একটা দেখেছিলাম যে জাপানিজ স্কুলে আমার বাচ্চারা প্রথমে ঢুকে যার যার শু খুলবে, ব্যাগ, তাদের কম্পার্টমেন্ট আলাদা করবে, এবং স্কুল করার পরে ঝাড়ু দিয়ে সবাই যার ক্লাসরুমটা পরিষ্কার করে ফেলবে, ছোট ছোট বাচ্চারা। দেখুন আবার হেলদি ফুড সেদিন দেখলাম যে জাপানিজদের ব্যাপার একদম আলাদা। না, আমরা কি ইন্ট্রোডিউস করলে করা যায় না? আমরা শিখতে পারি না? অবশ্যই যায়। যেমন আমার মনে আছে যে আমি গিয়েছিলাম মানে 7 কি 8 বছর আগে, তখন আমি দেখেছি যে আমি একটা এক্সিবিশন অ্যাটেন্ড করতে গেছিলাম। তো আমরা পুরো ট্রেনে করে যাচ্ছি, তুমি বিশ্বাস করো ট্রেনটা ভর্তি মানুষ, একটা কথা তুমি শুনবে না, কারোর সাউন্ড নেই, একদম কোনো সাউন্ড নেই। মানে ছোটবেলা থেকে ট্রেনিংটাই ডিফারেন্ট, যে তোমার শব্দে যেন আরেকজনের কোনো সমস্যা, শুধু তা না, ওদের শহরে যানজট হয় না, কারণ নাম্বার প্লেট আছে যে এত নাম্বার থেকে এত নাম্বার অমুক দিন চলবে, এত নাম্বার থেকে এত নাম্বার অমুক দিন চলবে, এইরকম করে ওরা ভাগ করে দিয়েছে, যার জন্য যানজটও হয় না। আর পাবলিক ট্রান্সপোর্ট এত ভালো, ওরা যেটা করে দূর থেকে যারা আসে ওরা ওই রেল স্টেশনে গাড়িটা রেখে দিয়ে ট্রেনে করে আর টোকিওতে চলে আসলো। মানে রাজধানীতে ঢাকা শহরে যেমন জাম আমরা বাঁধাবো না, ওরকম সিস্টেমটা ওখানে আছে। আবার সে কাজ সেরে তোমার টোকিও থেকে কাজ করে সে চলে গেল ট্রেনে করে, তার গাড়ি নিয়ে এসে বাড়ি চলে গেল। এই যে ঢাকায় কি স্কুলে যদি ইন্ট্রোডিউস করা যায়, যেমন আমি যে স্কুলে পড়েছি ছোটবেলায়, আমাদের কলেজের যে প্রিন্সিপাল ছিলেন উনি, স্কুলে যে হেডমাস্টার ছিলেন উনি মিনিস্টার
বানাবেন, অ্যাপয়েন্টমেন্ট দিবেন আর কি স্টুডেন্টদের মধ্য থেকে, এবং এক একজন মিনিস্টার ভোটাভুটি দিয়ে হবে, এবং সেই মিনিস্টার সেই কাজের জন্য পুরো স্কুলে সেই তদারকি করবে। কেউ ক্লিনলিনেসের জন্য, কেউ হচ্ছে ট্রুপ নিয়ে বাইরে যাওয়ার জন্য। মানে আমার কাছে মনে হয় যে তখনকার দিনে এগুলো ছিল, ইচ্ছা আমি করলে তো করা পেয়েছি। যায়। আর করতে পারবে না তাও কিন্তু না, কারণ এই যে কিছুদিন আগের ঘটনায় যদি আমরা হ্যাঁ, দেখি, কেন পারবে বাচ্চারা না? কিন্তু পথে নামলো আপু, ট্রাফিকিং ওরা যখন করলো, কি সুন্দর গাড়িরা এক লাইনে। নট অনলি দ্যাট, আমি ওদের ট্রাফিকিং দেখে আমি অবাক হয়ে গেছি। এই সংসদ ভবনের জাস্ট অপোজিটে ওরা রিক্সার লাইন করে দিল আলাদা, তারপর গাড়ির লাইনগুলো আলাদা করলো, হোন্ডার লাইন আলাদা করে দিল। হ্যাঁ, তাই তো দেখলাম যে ওরাও কিন্তু করা যায়। মানে আমাদের তার মানে দেশের করা বাচ্চারা যায়। এডুকেটেড এই বিষয়ে, ওদের হাতে যখন দেশ ওরা আসবে inborn, ওরা আমার কিন্তু মনে পারবে। হয় ওরা বেশ ট্রেনিং ছাড়াও যেই সুন্দর করে দেশটা পরিচালনা করলো আসলে কয়েকটা ওরা দিন, অনেক কিছু চমৎকার শিখেও সেটা। নিয়েছে। আমাদের সাথে বেশ অনেকজন যুক্ত হয়েছেন, আমি দেখতেই পাচ্ছি আমাদের সাথে পারুল আপু আছেন, আমাদের সাথে সামান্তা আছে, নাজিয়া আপু আছে, এদিকে মিষ্টি আপুকে দেখতে পাচ্ছি, আর ওদিকে যে যার নামটা তো ওই পাশে স্ক্রিনের নিচে বাম পাশে যিনি শানু কবির আপু আছেন আমাদের সাথে, তার নামটা তার পেছনে বড় করে লেখা আছে, এটা তো আমি খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, এসে ওই কথা যে বলবো। শানু। হ্যাঁ, তো এই মানুষগুলোর গ্রামীণ সাথে ফোন। অবশ্যই কথা হবে। আমরা সুবোধ নিয়ে কথা বলছি। আমার মনে হয় আমাদের বাংলাদেশে এখন সচেতনতা বেশ ট্রেন্ডিং এ আছে। কথাবার্তা হবে সবকিছু নিয়েই, আমাদের সাথেই থাকুন। সুবোধ নিয়ে কথা হচ্ছে, এবং যেটা যাবার আগে বলে গেলাম যে সচেতনতা ট্রেন্ডিং এ আছে, কেন বললাম, কারণ হুট করে একটা পরিবর্তন দিয়ে যখন যাচ্ছে, দেশের সংস্কার নিয়ে যখন আমরা কথা বলছি, আমার মনে হয় এই সময়টা ছাড়া বাংলাদেশ কখনো একই সাথে এত রাজনৈতিক আলাপ, এত দেশীয় আলাপ কখনো করেনি। এমন কোনো জায়গা নেই যেখানে মানুষ নিজের দেশের রাজনীতি নিয়ে ভাবেনি। এই সময়টাতে নিজের দেশ নিয়ে কথা হচ্ছে না, সবাই যেন সংস্কার নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। সেই পরিবর্তনটাও কিন্তু ভীষণ সুন্দর, এবং সেই সময় সচেতনতা নিয়ে আসলে এখন যেহেতু একটা শুরু হয়েছে, আমরা আশা করতেই পারি যে এখান থেকে বাংলাদেশ শুধু এগোবে এবং এগিয়েই যাবে, এবং সচেতনতার এই ট্রেন্ডটা শুধু ট্রেন্ডিংয়ে থাকবে না, বরং এটাই আমাদের অভ্যেসে পরিণত হবে। আমাদের সাথে অনেক বন্ধুরা আছেন, আমরা শুরুতেই পারুল আপুকে অনেকদিন পরে দেখলাম, পারুল আপুর কাছে আসি, তার সাথে এসে একটু জানতে চাই যে এই যে সচেতনতার একটা বিষয় এসেছে আমাদের দেশীয় পর্যায়ে, সবাই আসলে দেশ নিয়ে ভাবছি, সেই বিষয়টা নিয়ে আপনার কাছে কিছু শুনি। একটু আনমিউট করবেন আগে। হ্যাঁ, ফোনটাকে আনমিউট করে তারপরে কথা বলবেন। হয়েছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে পারুল আপু। আচ্ছা, তোমাদের বাংলাদেশের শুভ সন্ধ্যা, আমাদের শুভরাত্রি হ্যাঁ। থেকে। সবাই ভালো আছো তো না? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আমি অনেকদিন আসলে অসুস্থ ছিলাম একটু, এখনো আমার হাতে একটা অপারেশন হয়েছিল, এখনো আমার ড্রেসিং চলছে ডান হাতটাতে। আপনার এখন যে শরীর কারণে কেমন আপু? এখন কেমন আছেন আপনি? এখন ভালো আছে। আমার এটা এই 2 সপ্তাহ পরে সেলাইটা কাটবে, তখন মোটামুটি আর কি ভালো হয়ে যাব ইনশাআল্লাহ। খুব একটু দ্রুত ভালো লাগছে, সুস্থ বাইরে হয়ে গেছিলাম। উঠুন, এটাই চাই। আজকে জি। আমরা বেশ সুন্দর একটা জি। বিষয় নিয়ে কথা বলছি, সুবোধ জাগ্রত হোক, এটা জি, আমাদের জি। বিষয়। সেখান হ্যাঁ থেকে আপনার হ্যাঁ, কাছে আমি কিছু শুনি। সাবজেক্টটা দেখেছি, সাবজেক্টটা দেখেই আমি বসলাম। রিতা আপু আছে, আসসালামু আলাইকুম রিতা আপু, আরেকটা আপু আছে আপু নটরডেম কেমন কলেজ। রিফাত আছেন? আপু আছেন আরেকজন। সবাইকে সালাম। জি। আসলে শুভ আহ, জিনিসটাই তো শুভ, শুভ দিনের উদয় হোক, শুভ বিষয়, শুভ বোধ জাগ্রত হোক। আমাদের এটা হলো প্লাস পয়েন্ট এখন, যে আমাদের দেশের তো একটা বিরাট পরিবর্তন হলো, যে সেটা ভালোর জন্যই, মঙ্গলের জন্য। এবং এখানে যে বাচ্চারা, বিশেষ করে কিশোর শিশুরাও যোগ হয়েছে, এমন একটা তাদের ভিতরে অনুভূতি কাজ করেছে। তাতে বোঝা যায় যে এরা, আমরা ছোট সময় যেভাবে সবকিছু চর্চা করেছি, এরা কিন্তু অনেক অনেক উপরে। মানে এরা ইন্টারনেট ঘাটে, পড়াশোনা যতটুকুই করুক, যা যেভাবেই করুক, এদের বাইরের বুদ্ধিগুলো, অনেক শুভ বুদ্ধিগুলো তাদের মাথায় আছে, মেধা আছে, সেইভাবেই তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা তো চোখ মেললেই দেখতে পাই তাদের বিভিন্ন কার্যকলাপ। এগুলো কিন্তু ওরা ওই কিছু তো প্রাতিষ্ঠানিক ভাবে শেখে, কিছু ঘরোয়া ভাবে শেখে, যেগুলো নিজের বিবেকের মধ্যে উদয় হয়। এটা আমি মনে করি যে খুবই শুভ লক্ষণ আমাদের দেশের এই পরিবর্তনের জন্য। আমরা যেটা আশা করি, এদের মধ্যেও আশা করব, এটাও একটা শুভ বুদ্ধির সূচনা,
যে আমাদের শুধু বড়দেরই শুভবুদ্ধি, শিশুদের নাই। শিশুদের কাছ থেকেও কিন্তু আমাদের শেখার মতো অনেক কিছুই আমরা এবার লক্ষ্য করেছি, যেগুলো গ্রহণযোগ্য আমি মনে করি আর কি। আশা করবো একেবারেই যে আমাদের একেবারেই দেশে তাই আপু। বেশ বেশ আসলে বাচ্চাদের মধ্যেও যে এত সচেতনতা বাবা মা আসলে সেটাকে দিতে পেরেছেন, এটাই আসলে বেশ চমৎকার। নাজিয়া আপুর কাছে আসি এই পর্যায়ে। নাজিয়া আপুর কাছে এসে জানতে চাই যে প্রবাসে বসে দেখছেন দেশের একটা বন্যার্ত অবস্থা এবং হঠাৎ করেই বন্যায় প্লাবিত হয়ে গেল অনেকগুলো এলাকা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন সর্বস্তরের মানুষ চেষ্টা করছেন এবং সবাই সচেতন হচ্ছেন। আপনারও এই বিষয়ে কিছু বলবার আছে কিনা? হ্যাঁ, গুড মর্নিং রিতা আপা, গুড গুড মর্নিং মর্নিং। আপনাকে এবং এবং আজকের আরেক অতিথিকেও। আমি দেখছি মানে বন্যার তো এটা শুধু দেখাতে না, আমাদের শুধুমাত্র মনে করি যে হেল্প আমরা সাময়িকভাবে করছি, বন্যার্তদের সাময়িকভাবে হেল্প করছি ঠিকই, কিন্তু আসলে বন্যাটা কেন হচ্ছে, পানিটা কেন আসলো, হ্যাঁ ওখানে বাঁধের একটা প্রবলেম আছে, বাঁধও ঠিক করতে হবে, সবই বুঝেছি, কিন্তু এই যে আমাদের ড্রেনগুলো যে আটকে যাচ্ছে, এই প্লাস্টিক ব্যাগ প্লাস্টিক এগুলো দিয়ে যে আটকে যাচ্ছে, পানি যে ঠিক নিচে নামতে পানির সময় লাগছে, এইটার পেছনে তো অনেক বড় বড় কারণ আছে, যে আপারা স্টুডিওর আপারা বললেন, রিতাপা বললেন, ক্লিনলিনেস, মানে এই যে আবর্জনাগুলো আমরা যেখানে সেখানে ফেলে দিচ্ছি, ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে। এই দেশে কিন্তু একটা নিয়ম হয়েছে, আপনি যদি পলিথিন আর কি বাজারের পরে পলিথিনে আমরা যদি কিনি, ওই পলিথিনের জন্য কিন্তু দোকান আমাদেরকে চার্জ করে, এক্সট্রা জিজ্ঞেস করে তুমি কি তোমার নিজের ব্যাগ এনেছো নাকি পলিথিন নেবে। যদি কেউ না নিয়ে আসে তাহলে কিন্তু ওই পলিথিনের জন্য 5 সেন্টস করে ওরা কাটছে, ওরা চাচ্ছে না পলিথিন বেরো, মানে ইউজ করি আমরা, সেই কারণেই এই ব্যাপারগুলো যদি যে কোনো প্লাস্টিক প্রোডাক্ট, হ্যাঁ যে কোনো পলিথিন যেগুলো রিসাইকেলেবল না, কম মানে এটা ডিকম্পোজড হতে অনেক বেশি সময় লাগবে, ওইসব প্রোডাক্টের দাম বাড়ানো উচিত। তাহলে হবে কি, মানুষ অন্য অন্য জিনিসটাকে খুঁজবে, যে এটার এই এই প্রোডাক্টটা ব্যবহার না করে আমরা অন্য কোন প্রোডাক্ট ব্যবহার করতে পারবো, আমার পয়সা খরচ হবে না। আর আপা বললেন না যে যে কোনো দোকানদার, যে চায়ের যারা বসছে, কিয়স্ক নিয়ে যারা বসছে, তাদেরও কিন্তু যদি তারা পলিথিন ব্যবহার করে, হ্যাঁ বা প্লাস্টিকের চামচ ব্যবহার করে, প্লাস্টিকের গ্লাস ব্যবহার করে, তাদেরকেও কিন্তু এক্সট্রা চার্জ করা উচিত সরকারের, মানে আমি কমিউনিটির কথা বলছি, তারা যেন এইটা ব্যবহার না করে। এই যে ব্যবহারের যে একটা প্রেশার ক্রিয়েট করা, তাহলে কিন্তু দেখবেন মানুষ একটা নতুন পন্থা নিয়ে আসবে, প্লাস্টিক বা এই প্লাস্টিকের চামচ এগুলো ব্যবহার কমিয়ে দেবে। এগুলো একটু চিন্তা করলেই মানে এই এখন তো সবাই খুব সচেতন, একটু চিন্তা করলেই কিন্তু এই জিনিসগুলো বন্ধ করা সম্ভব, খুব বেশি কঠিন ব্যাপার না। এক বছরের ভিতরেই মানুষের স্বভাব পাল্টে যায়। সব নিয়ম হচ্ছে মানুষ 3 মাসের মধ্যে যে কোনো নতুন জিনিস অ্যাডাপ্ট করতে পারে কিন্তু মানুষ হিসেবে। সো এগুলো একটু চিন্তা করলেই অনেক অনেক নিজেদেরকে হেল্প করা যাবে। একেবারেই তাই আপু। এই যে এই বিষয়টা এসে গেল এদিকে, কিছু দেশে এই প্র্যাকটিসও আছে যেখানে প্লাস্টিকের বোতল যদি জমা দেওয়া হয় তাহলে তারা সেই বাবদ মনে হয় $1 বা কিছু একটা তাদেরকে সেটা ফেরত দেওয়া হয়, সেটাতে প্লাস্টিকের জিনিসগুলো একসাথে ওনারা কালেক্ট করতে পারেন। তো এই রিসাইকেল করার যে একটা অভ্যেস, সেটা আসলে আমাদের দেশেও খুব প্রয়োজন। প্লাস আমরা যখন বাজারে যাই আপু, প্লাস্টিকের ব্যাগটাই খুব সহজলভ্য হয়ে যায়। এদিকে যদি এটা আমরা না পেতাম, সেক্ষেত্রে নিজেরা ঘর থেকে পাটের একটা ব্যাগ নিয়ে যেতে পারতাম। আজকাল একটা জিনিস আমি দেখি যে অনেক সময় একটু কাপড়ের ব্যাগ কিন্তু প্রচুর, মানে অনেক দোকান টোকান আছে যেগুলোতে বড় বড় নেটের ব্যাগ প্লাস একটু যে কাপড়ের ব্যাগ, যেমন স্বপ্ন টপ্ন এগুলো ওরা ইউজ করে। তো ওই টাইপের ব্যাগগুলো কিন্তু মানে এক সময় এটা ভ্যানিশ হয়ে যায়। ওটা সবচেয়ে ক্ষতি হয় হলো পলিথিনের ব্যাগ বা পলিথিনের মানে প্লাস্টিক জিনিসগুলো, ওগুলো যদি এমন একটা জায়গায় মানে রাখা যায়, পরে চাইলে ওখান থেকে এটা তো রিসাইকেল করা যায়। কিন্তু আমাদের দেশে না এটা আলাদা করা যায় না। বিদেশে হচ্ছে আপনার রিসাইক্লিং বিনটা আলাদা থাকে, আপনি যেটা রিসাইকেল আইটেম থাকবে সেটা আপনি ফেলবেন, কিন্তু আলাদা একটা বিনে ফেলবেন। আর
যেটা পচনশীল, যেটা ডিগ্রেডেবল, সেটা আপনি আলাদা বিনে ফেলবেন। এখন আমরা একটা বিনের মধ্যেই সবকিছু ফেলছি, যার জন্য এটা যখন যে এক্সপোজ হচ্ছে তখন ছড়াচ্ছে, ফেলি না, রাস্তায় ফেলে দিচ্ছি। হ্যাঁ, ওটা ছড়াচ্ছে, বাতাসে ড্রেনে ছড়াচ্ছে, চলে যাচ্ছে, মানে ড্রেন আটকে যাচ্ছে, ওভারফ্লো করছে পানি। বৃষ্টি হলে চারিপাশে পানি হয়ে যাচ্ছে। কেন? ওই ড্রেন দিয়ে পানি যে যাবে, মানে অ্যাকচুয়ালি পানি তো লাস্টে কি হয়, সব কিছু বেয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়ে বাংলাদেশে। তো ওই সাগর পর্যন্ত যাওয়ার জন্য তাকে তো রাস্তাটা করে দিতে হবে। তো এই জিনিসটা সত্যি, মানে আমি আমার কল্পনায় আমি যেটা দেখেছি, আমি চায়নাতে দেখেছি ওদের রোড, প্রত্যেকটা শহরে রাস্তার সাথে ওদের একটা ওয়াটার লাইন থাকে, এবং ওয়াটার লাইনটা গিয়ে সির সাথে মিশে, যার জন্য ওদের কোনো দিনও ওই রকম বন্যা হওয়ার সুযোগ খুবই কম। কারণ ওই যে ওয়াটার লাইনটা, ওখানে ওরা আবার লোকজন চলেও, তোমার ছোট ছোট ওই যে ট্রলারের মতো থাকে যে ইঞ্জিন চালিত, ওগুলো দিয়ে স্টেশনগুলো আছে, তো ওই স্টেশনগুলো থেমে ওরা আবার গাড়ি করে চলে আসতেছে। এই যে একটা হলো নদীপথ আর আরেকটা হলো আমাদের স্থলপথ, যেটাকে আমরা বলছি। তো এই যে দুটো পথ আমি জিজ্ঞেস করেছিলাম একজনকে যে তোমাদের সব সিটিতেই আমি এরকম দেখছি। বলে কি, আমরা তো এখনকার চিন্তা করি না, 100 বছরের পরের চিন্তা করি, যে এটা পরে যেন গিয়ে যখন মানুষ আরও বাড়বে তখন যেন কোনো সমস্যা না হয়। তো আমার সত্যি ভীষণ ভালো লেগেছিল দেখে যে ওদের সব বড় বড় শহরগুলোতে আমি দেখেছি সব জায়গায় কিন্তু আলাদা করে ওদের একটা ক্যানেল আছেই। মানে দূরবর্তী ভবিষ্যৎ নিয়েও আসলে আমাদেরকে একটুখানি প্ল্যানিং করতে হবে অবশ্যই। আর শুনবো, এসে একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে এসে আরো অনেক গল্প হবে, আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, এবং আমরা আসলে এখনকার সময়ে সচেতনতা নিয়ে ভীষণ কথা বলছি, কারণ সময়টাই এখন খুব করে সচেতন হবার, দেশ নিয়ে ভাবার, এবং দেশে একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে, বিভিন্ন এলাকায় প্লাবিত হয়ে আছে, কিছু এলাকায় পানি কমলেও কিছু এলাকায় আসলে পানি এখনো বেড়ে যাচ্ছে। সেটা নানান কারণেই হতে পারে, কিন্তু নিজস্ব সচেতনতার জায়গাটা খুবই 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 প্রয়োজন। সবাই অবশ্যই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করছেন। আমাদের জুমে অনেকজন আছেন এই বিষয়ে কিছু বলতে চান। সবাই সামান্তার কাছে আসি। সামান্তা, আসলে এই এখনকার যে বর্তমান পরিস্থিতি, সেটা নিয়ে তুমি কি ভাবছো, তোমার কাছে শুনি। আপু, আসলে আমরা যে কোঠা আন্দোলন করলাম, আমরা যে এই প্রজন্ম যে এত দেশ থেকে ভালোবাসি, আমি জানতাম না। এখানে আপনি যে 1 মাস ধরে কোঠা আন্দোলন হয়েছে, আমি কোথাও দেখিনি যে ইস্ত্রিতে অন্য কিছু চলছে বা ফেসবুকে অন্য পোস্ট দিচ্ছে, যে যেখান থেকে পাচ্ছে ওই বিষয় লিখে যাচ্ছে। তারপরে এই যে বন্যাতদের সাহায্য করব, আমি ভাবি কি, আমরা যে যার জায়গা থেকে সাহায্য করব, যে যার জায়গা থেকে যতটুকু পারি না কেন, আমি যদি 3 টাকাও পারি, আমি যদি 3 টাকা দিয়ে সাহায্য করি, সেটাও তো কাজে লাগতে পারে। আমরা যাতে নিজের কথা না ভাবে, আমরা এখনকার দিনে অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে গেছি। এই আত্মকেন্দ্রিকটা হওয়া যাবে না, সবাই মিলেই তো একটা প্রচেষ্টা করবো, সবাই মিলেই তো দেশ থেকে বদলাবো। আমরাই যদি না সচেতন হই তাহলে কিভাবে হবে? আমার মনে হয় যে আমরা আতঙ্ক না হয় আমরা সতর্ক হতে পারি, আমরা যে যে জায়গা থেকে সচেতন হতে পারি। এবং এই যে ত্রাণ দিচ্ছে, অনেকে ত্রাণ দিচ্ছে, ফেসবুকে পোস্ট করছে, এমন অনেক সময় ছিল, মানে এর আগে যারা ত্রাণ দিয়েছেন তারাও হয়তো বা এখন এমন সিচুয়েশনে আছেন যে তারাও এখন ত্রাণ নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ত্রাণ দিচ্ছেন, সেখানে পোস্ট করার কোনো মানে হয় না। আমরা আমাদের অনেক কিছু শেখার আছে, আমি তোমার সাথে একমত। সামান্তা, অনেক ধন্যবাদ। ওর কথা শুনেই মনে হলো যে ওই কবিতার লাইনটা মনে হলো, অনেক চিন্তা করে ছোট বাচ্চা মানুষ অনেক কিছু একেবারে। এবং দেখা যাচ্ছে যে ওর কথা শুনে মনে হলো যে আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে, এরকম একটা কথা। শানু আপুর কাছে আসি, তার কাছে এসে একটু শুনতে চাই যে এই যে আজকের এই সময় সচেতনতা নিয়ে কথা হচ্ছে, বেশ কিছু ঘটনা দেখা যাচ্ছে এদিকে, কিন্তু
মানে মানুষ মানুষকে রক্ষা করতে, রেস্কিউ করতে যাচ্ছেন, কিন্তু সেখানেও নানান রকম দুর্ঘটনা দেখা যাচ্ছে। যেমন একটা ছেলের একটা সংবাদ এসেছে যে সে সাহায্য করতে গিয়ে সে সাঁতার জানতো না, সে নিজেই ডুবে গেছে। তো সেই ক্ষেত্রে কিছু সচেতনতার বিষয়টা আপনার কি মনে হয়, আরো কি কি সচেতনতার জায়গা আছে? একটু আনমিউট করতে হবে শানু আপু, ফোনটাকে নিয়ে আপনি এক জায়গায় রেখে আগে একটু আনমিউট করে নেবেন যদি সেটা, হ্যাঁ চলে এসেছে, বলুন। আমি বলবো যে যারা সাহায্য করতে যাচ্ছে তাদেরকে নিজেদেরকে সেফে থাকতে হবে, এবং প্লাস যাদের হেল্প করতে যাচ্ছে তাদেরকেও মানে সচেতনার সহিত তাদেরকেও নিরাপদ স্থানে নিয়ে আসতে হবে, মানে নিজের দিকটাও খেয়াল রাখতে হবে আর যার হেল্প করতে যাচ্ছে তার দিকটাও খেয়াল করতে হবে। আর মূলত আমরা তো নিজেদের ঘর নোংরা করি না, তাহলে আমরা বাইরে কেন নোংরা করব? ঠিক আছে, আমাদের ঘর যেরকম পরিষ্কার রাখা দরকার, আমাদের দেশটাও পরিষ্কার রাখা উচিত আমাদের। আমরা যদি নিজ নিজ জায়গা থেকে নিজেরা সচেতন থাকি, নিজেরা মানে ওইটা খেয়াল করে চলি যে আমার এই কাজটা করা উচিত না এই কাজটা করা উচিত, এরকম চিন্তা ভাবনা করে যদি আমি সামনে আগাই। আর আমার মানে দুইটা রাস্তা, আমার একটা ভালো রাস্তা একটা খারাপ রাস্তা, আমি খারাপটা কেন নেব, আমি ভালোটাই নেওয়ার চেষ্টা করব। ভালোটাই আমার উপকার হবে, প্লাস সমাজের উপকার হবে, আর পাশে যারা থাকবেন তাদের উপকার হবে। সেজন্য আমার সবসময় এইটাই চিন্তা ভাবনা করে সবসময় কাজ করতে হবে যে আমার তো রাস্তা দুটো, আমি কোনটা আসলে চয়েস করবো, আমি কোনটা আসলে নেব। জি শানু আপু, অনেক ধন্যবাদ, বেশ কিছু সুন্দর মানে পয়েন্ট আপনি ধরে দিয়েছেন। মিষ্টি আপুর কাছে আসি, একটু মিষ্টি আপুর কাছে, তার কাছে এসে একটু শুনতে চাই যে বিষয়টা, যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এখন আপনার কি ভাবনা সেটা জানতে চাই। আচ্ছা, সম্মানিত উপস্থাপিকা, আমার প্রিয় রীতা আপু এবং আমন্ত্রিত অতিথি এবং আমার নেক্সাসের সব ভালোবাসার আপুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আজকের কোশ্চেনটা অনেক সুন্দর আপু। এখন বর্তমানের যে পরিস্থিতি আপু, আমাদের সবার আর বসে থাকার সময় না, আমাদের এখন ওই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এক নাম্বার যে এখন দুর্যোগের সময়, আমার কাছে মনে হয় অবশ্যই আমাদের সুবোধ তৈরি করতে হবে, আমাদের যেসব প্লাস্টিক অবশ্যই সব বর্জন করতে হবে, সাথে সাথে কনসিয়াস হতে হবে কোনটা অর্গানিক ম্যাটার ইউজ করব। আমি ইন্ডিয়া, লখনৌ সব জায়গায় যে যখন খাবার খেতাম দেখতাম কলার চোচা দিয়ে প্রোডাক্ট দিয়ে সুন্দর সুন্দর প্যাকেট বানাচ্ছে, ওগুলার একটা আমাদের ইচ্ছা করলেই পারি। আমাদের দেশে জুট দিয়ে কি সুন্দর সুন্দর ব্যাগ, ওটা যদি একটু সুলভে আর একটু সুলভ করে দেওয়া যায়, আমরা যদি সচেতন হই, আশা করা যায় আমরা ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাব। আর একটা কথা, এই যে বন্যা, এই বন্যায় হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা করে, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আপু কাউকে আমরা দেখবো না, আমরা মানব সেবায় রত হব। এখানে সবার উপরে মানব সত্য, তাহার উপরে নাই। আমরা আমার ঘরে আমি সবাইকে আশ্রয় দিব, আগে আমরা মানুষ বাঁচবো, তারপরে আমরা সবাই মিলে উন্নতির দিকে যাব। এবং ধীরে ধীরে অবশ্যই আমাদের নতুনের জোয়ার এসেছে, ওই নতুনের কেতন ওরে, আমাদের নতুন আসছে, কেতন উঠবে, আমরা সামনে সামনে ভালো অবস্থানে যাবই ইনশাআল্লাহ। বাহ, ধন্যবাদ আপু, বেশ সুন্দর করে বললেন। তিন্নি আপুর কাছে আসি, তিন্নি আপু একটু বলবেন এসে যে এখনকার পরিস্থিতি নিয়ে আসলে আপনি কি ভাবছেন, এবং অনেকেই সর্বস্তর থেকে চেষ্টা করছেন, তো সেই ক্ষেত্রে এই বিষয়টাকে তো সাধুবাদ জানানোর মতোই মনে করছেন। আসসালামু আলাইকুম আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে আপু আগেই বলে নিব যে বর্তমান যে পরিস্থিতি চলছে, আগে যেটা হতো যে আমরা কিন্তু অনেকেই বলতাম আই হেট পলিটিক্স, পলিটিক্স নিয়ে কোনো কথা বলতে মানে চেতাম না আমরা। তো যেটা হয়েছে যে লাস্ট আমরা যে আন্দোলন থেকে শুরু হলো, পয়েন্টে পয়েন্টে কিন্তু আমরা খবর নিয়েছি। এখন কিন্তু ওই সময়টা নেই যে নাটক দেখবো বা একটু রিলস দেখবো, একটু ভিডিও দেখবো অফিস থেকে এসে। আমি আমার পার্সোনাল কথাই বলছি, মানে আমার সবসময় মনে হয় যে আমি শুধু এই খবরগুলোই দেখবো, দেশের জিনিসগুলোই দেখবো, এবং যারা জেনারেশনরা যারা কাজ করছে তাদের সাথে একত্র হয়ে কাজ করবো। যেমন আগ্রহের জায়গাটা পরিবর্তন হয়েছে, এখন দেখা যাচ্ছে মানুষ দেশের খবরই বেশি জানতে চায়। আমার ইন্ডিয়া থেকে একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে, আমি জানি না এখানে কারা আমাকে শুনবে বা কারা শুনছে। যেমন আমরা নতুনদেরকে খুব বেশি সাপোর্ট করছি, বাট কিছু জিনিস যেটা আমার আজকে দেখে খারাপ লাগলো, যে আমি সামান্তার সাথে একমত, পুরোপুরি একমত। আমাদের ইসলামেও কিন্তু আছে যে আমরা যদি দান করি তাহলে গোপনে দান করব। বাট আমরা কিছু মানুষজনকে দেখলাম, মানে এই জেনারেশনেরই, ওরা মনে হচ্ছে যে ট্যুরে যাচ্ছে, ছবি তুলছে,
যে গ্যাঞ্জাম করছে, যেমন আজকে একজন ভিকটিম দেখলাম যে নিজেই সাঁতার জানে না, বাট যে কিন্তু ও মৃত্যুর মুখে ঢলে পড়ছে। তো এইগুলো আসলে আমাদের নিজেদেরকে, যেহেতু আমরা পরিবর্তন করতে চাচ্ছি, আমরা নতুন একটা সূচনা করতে যাচ্ছি, সেহেতু আমাদের নিজেদেরকে আগে সতর্ক হয়ে এবং আমরা কিভাবে সুন্দরভাবে আমরা সবাইকে একসাথে থেকে কাজ করতে পারবো সেটাই ভাবা উচিত, সেই প্ল্যান করেই আগানো উচিত আমার মনে হয়। অনেক ধন্যবাদ আপু। এদিকে ওনার কথা শুনেই আমি দেখলাম আপু যে ফেসবুকে একটা পোস্ট যাচ্ছে, সেটা হলো বন্যা ট্যুর, এটা বন্ধ করতে। সেক্ষেত্রে 50,000 টাকা হয়তো ত্রাণের টাকা উঠেছে, সেক্ষেত্রে ওনাদের যাওয়া আসাতেই 20,000 টাকা খরচ হয়ে গেছে, দিতে গেল শুধু 30,000 টাকা। তাহলে শুধুমাত্র ভিড় বাড়লো, সেই ক্ষেত্রে সচেতনতার একটু কমতি আমার মনে হয়েছে। তো সেই বিষয়টা একটু শুনি। কিছু মিসম্যানেজমেন্ট দেখা যায় যখন বড় আকারের কোনো ওখানে তো ওরকম গার্জিয়ান বলে বা লিডারশিপ কারা নিচ্ছে ওরকম কারোর আন্ডারে তো আসলে করছে না, ওরা নিজ নিজ মতো করে। আর ওই বয়সটাই তো এখন ওদের ওরকম, যে বয়সেরও একটা ব্যাপার আছে। হ্যাঁ, আমরা যাচ্ছি একসাথে বন্যার্তদের কাছে, তো ওই বয়সেরও একটা বিষয় আছে, ওইটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। আবার একই এলাকায় বেশি ভিড় হয়ে যাচ্ছে, একসাথে হয়ে অনেক জন যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে ওইটার চাইতেও আমার মনে হয় সেফটি একটা ব্যাপার। আর পোস্ট দেওয়াটা ওইটা হয়তো ওরা যাচ্ছে একসাথে ওই হয়ে একটা পোস্ট দিয়েছে। যেমন আমি যখন কিছু দিয়ে, যেমন আমরা প্রচুর বিস্কিট পাঠিয়েছি, পোস্টের তো প্রশ্নই ওঠে না। ওগুলো আমাদের বেঙ্গল বিস্কিট আমাদের ফ্যাক্টরি থেকেই চলে গেছে, বহু হাজার কার্টুন আমরা বিভিন্ন জায়গায় দান করেছি, পাঠিয়ে দিয়েছি আর কি। সোজা কথা, মনে হয়েছে যে এই সময় বিস্কিটটাই হলো সবচেয়ে ভালো খাবার হিসাবে, কারণ এটা রান্নাও করতে হবে না, কিছু না। আর সুগার যেহেতু আছে, এনার্জি লেভেলটাও বাড়বে। তো আমরা আমাদের ওই ফ্যাক্টরি থেকেই ডাইরেক্ট ওটা চলে গেছে, ওখানে আমরা আপুর কাছে শুনবো একটা বিরতি থেকে এসে। একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে আরো অনেক কথা হবে, আলাপ হবে, সাথে থাকুন। বিরতির পরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং এই পর্যায়ে যেহেতু আমরা সুবোধ নিয়ে কথা বলছি, সচেতনতা নিয়ে কথা বলছি, একটা খবর সোশ্যাল মিডিয়াতে অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছেন, সেটা হলো আজ রাতে খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের 16টি গেট। তো এটা নিয়ে অনেকের মধ্যেই অনেক চিন্তা ভর করেছে যে আরও যদি গেট খুলে দেওয়া হয় বাঁধের, সেক্ষেত্রে আমরা আরও প্লাবিত হয়ে যাব কিনা। তো কাপ্তাই যেহেতু আমাদের নিজস্ব বাঁধ, কাপ্তাই লেকে যদি পানি বেড়ে যায়, সেক্ষেত্রে কাপ্তাই বাঁধটা খুলে দেওয়া হয় এবং সেখান থেকে যদি পানি বেরো হয় সেটা কিন্তু কর্ণফুলী নদীতে 6 ইঞ্চির মতো পানি বাড়াবে এবং সেটা কিন্তু কর্ণফুলী নদী হয়ে বঙ্গোপসাগরে চলে যাবে। অর্থাৎ এই বিষয়টা নিয়ে একেবারেই আতঙ্কিত হবেন না, এই বিষয়ে সবাই সচেতন থাকবেন। এবং এটা নিয়ে যে আমাদের এখন টেনশন হচ্ছে, যে একটা পোস্ট দেখছিলাম ফেসবুকে যে চোখের পানিও ফেলছেন না মানুষ, যে পানি যদি বেড়ে যায়। তো সেটা নিয়ে আসলে একেবারেই চিন্তা করবেন না, নিজস্ব দেশের বাঁধ এবং সেটা নিয়ে পানি বাড়ার কোনো আশঙ্কা নেই, সবাই যার যার জায়গা থেকে সচেতন। আপুর কাছেও আসবো। রীতা আপু যেরকম বলছিলেন যে সাহায্য করারও একটা সচেতনতার বিষয় আছে, তো সেই বিষয় নিয়ে আপনার কাছে কিছু শুনে বলতে যে একজন সেদিন দেখলাম, একটা ভিডিওতে দেখলাম যে একটা যে বন্যা কবলিত একজন বয়স্ক একজন মানুষ, উনি বলছিলেন যে সবাই 20 জন করে ট্রলারে করে আসে, এখন আমরা যে আমাদের বাচ্চা বা কাউকে ট্রলারে দিয়ে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য বলবো, নৌকায় জায়গা থাকে না, মানে ওরাই তো বেশি মানুষ। যে এই সচেতনতাটা আমার মনে হয় যদি একটু করা যেতে পারে। আমি জানি যে ওরা ইয়াং, ওদের উৎসাহ অনেক বেশি, ওরা চ্যালেঞ্জিং অ্যাডভেঞ্চারাস, ওরা যায়, ওরা যে যাচ্ছে ওদের জীবনে ঝুঁকি নিয়েই তো যাচ্ছে। কিন্তু এই জায়গায় প্ল্যানিংটা যদি আরেকটু সুন্দর করে করা যেতে পারে, যে একটা বোটে 4-5 জন এবং বেশিরভাগ থাকবে ত্রাণগুলা দিয়ে খালি হয়ে গেলে ওখানে যদি ইমার্জেন্সি, যেমন প্রেগনেন্ট মহিলা, বয়স্ক মানুষ, বাচ্চা, ছোট বাচ্চা, তাদেরকে নিয়ে যদি শেল্টারে নিয়ে আসতে হয়, তাহলে যাতে ওই স্পেসটা থাকে। তাহলে এই জিনিসটা আসলে তো আমাদের এটা আসলে করা উচিত হচ্ছে, যেহেতু আমাদের নতুন গভর্নমেন্ট, এটা গভর্নমেন্টকে বলে লাভ নাই যে ওই প্ল্যানিং করে এটা হচ্ছে না। গভর্নমেন্ট কিন্তু নিরাপত্তা বাহিনীদেরকে পাঠিয়েছে এবং তারা রেস্কিউ করছেন, হেলিকপ্টার যাচ্ছে, স্পিডবোট যাচ্ছে। কিন্তু যারা আর কি নিজস্ব জায়গা থেকে যাচ্ছেন, অনেকেই কিন্তু নিজেরা স্পিডবোট ভাড়া করে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তাদেরও মানে নাগরিকেরও এই বিষয়ে সচেতনতার দরকার আছে, সেটাই বলছিলেন। আমাদের সাথে অনেক
অনেক বন্ধুরা আছেন এই মুহূর্তে। আমরা চলে যাই নাহিদা নীলি আপুর কাছে, তার সাথে একটু কথা বলে আসি। তার সাথে কথা বলে এখনকার সময় শুভ জাগ্রত হোক সেই বিষয়ে আপনার কি মনে হয় যে কোন জাগ্রত হওয়ার বিষয়টা এখনো বাকি আছে? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আসলে শুভ জাগ্রত হোক, এখন আমাদের দেশ নতুন করে আসলে ঘুরে দাঁড়িয়েছে, সেটা আমাদের জন্য আসলে সবার জন্য একটা সুখবর। কিন্তু এখন তার মধ্যে কিন্তু আমাদের দেশে আবার শুরু হলো একটা প্রাকৃতিক দুর্যোগ। তো আমাদের সবাই যে যার জায়গা থেকে কিন্তু সবাই চেষ্টা করছে এই এই প্রাকৃতিক দুর্যোগকে কিন্তু মানে প্রাকৃতিক দুর্যোগটা রিকভারি করতে। তো আমার মনে হয় কি আমাদের সবার এটা বোধোদয় হচ্ছে বলে কিন্তু আমরা চেষ্টা করছি, আমাদের তরুণরা চেষ্টা করছে। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে কি যে আমাদের নিজেদের সচেতন হতে হবে সবাইকে। এই যে আমাদের এই যে আমরা যেখানে সেখানে ময়লাটা ফেলি, বিশেষ করে এই জিনিসটা আমরা যে যেখানে সেখানে ময়লাটা ফেলি, এটা কিন্তু খুব খারাপ, যার কারণে সব চারিদিকে কিন্তু এটা বন্ধ হয়ে যায়। সময় বর্ষার সময় কিন্তু এটা খুব খারাপ রূপ ধারণ করে। একেবারেই তাই। সারা বছর ধরে এই প্র্যাকটিসটা থেকে বেরিয়ে আসতে হবে যে আমরা প্লাস্টিক বা যে কোনো ময়লা পদার্থ যেখানে সেখানে ফেলবো না। আমরা যেখানে সেখানে ময়লা ফেলার কারণেই কিন্তু অনেক পানিটা জলবদ্ধতা বেড়ে যায়। তো এটাতে বোধহয় আমাদের সচেতন হওয়া উচিত। আরেকটা জিনিস হচ্ছে বন্যার পরে কিন্তু অনেক বেশি কষ্ট, এটাতে বোধহয় সবাই একটু দৃষ্টি দেওয়া উচিত বন্যার পানি চলে যাওয়ার পরে। জি, এটা আরেকটা ভালো কথা বলেছেন, সেই বিষয়ে আমরা আসতামও এখন। আর রেবেকা আপুর কাছে আসি। রেবেকা আপুর কাছে এসে একটু শুনতে চাই যে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যখন একটা দেশ যায় সেই সময়টাই স্পর্শকাতর। এই স্পর্শকাতর একটা সময়ে এসে আমাদের সাথে যোগ হলো আমাদের এই অনাকাঙ্ক্ষিত প্রাকৃতিক দুর্যোগ। তো সেই সময়টাতে আসলে কি কি কাজ করা যেতে পারে বা আপনার কাছে কোনো সাজেশন আছে কিনা যাতে নাগরিক ধৈর্য রাখে? ধন্যবাদ অহনা, শুভ সন্ধ্যা। আসলে এই দুর্যোগের সময় কোনো সাজেশন বা কোনো উদ্দেশ বলতে হবে কি মানে সহানুভূতি মানুষের জন্য, এই কথাটা সর্বপ্রথম বলা দরকার। আর আমরা বাঙালিরা এমনই মানে কি বলবো অভ্যাস আমাদের। কয়দিন আগে ছাত্ররা যেমন রাস্তায় খুব নিয়ম কানুন মানলো, ছাত্ররা যখন ছিল, এখন আবার যে সেই হয়ে গেছে। আমরাই দেশের বাইরে গেলে কিন্তু পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তনগুলো সর্বপ্রথম। আর এই যে বন্যায় যেসব মানুষগুলো মানে কি বলবো এটাকে, এত কষ্ট আর এত খারাপ অবস্থা, জিনিসগুলো দেখে খুব খারাপ লাগছে। আমরা আমাদের ফ্যামিলিগতভাবে যে যতটুকু পারছি দিচ্ছি, কিন্তু আমি কখনো প্রচার করি না। আমি আজকেই নেক্সাস একটা গাড়ি করলাম, যেটা যেন যে যেভাবে পারে কাপড় চোপড়, আমি আজকে বিশাল কাপড় চোপড় আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পৌঁছাইলাম। তো আসলে এগুলো সচেতনতা আসে কোথা থেকে? আমাদের থেকে, আমরা বাঙালি থেকে। আর বন্যা কবলিত মানুষগুলোর জন্য আমার খুব খারাপ লাগছে, বিশেষ করে বাচ্চাদের জন্য। এদের নাকি খাবার পর্যাপ্ত নাই, জামা কাপড় নাই। বড়দের মোটামুটি হচ্ছে। আমি সাজেস্ট করবো যারা বাচ্চা, তারা যেসব নাম্বারগুলোতে আমরা যোগাযোগ করতে বলছি, একটু দয়া করে আপনারা যোগাযোগ করবেন, আমাদের সাথে চেষ্টা করেন। আর বন্যার পরে যে পরিস্থিতি, ওইটা কিন্তু আরো ভয়াবহ হয় আমাদের দেশে। হ্যাঁ, এই পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য আমার সবার কাছে অনুরোধ থাকলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আপনারা এখন থেকেই প্রস্তুতি নেন, যেন আমাদের দেশের মানুষগুলো সেই পরিস্থিতিটাতে যেন সুযোগ মানে চিকিৎসার সুব্যবস্থা পায়, এবং তারা যাতে ওই সময়টাতে তাদেরকে খুব তাড়াতাড়ি রিকভার করতে পারেন। এবং না পারার কারণে আমাদের দেশের মানুষ কিন্তু অনেক রকম অসুখ বিসুখে ভোগেন। কারণ আমাদের দেশের এই মানে বন্যাত্ম যারা নিম্ন শ্রেণী, তারা অত বেশি কিন্তু বোঝে না। তারা মনে করে বন্যা চলে গেল, পানি শুকিয়ে গেল, তখন আমাদের আর কিছু হবে না। কিন্তু ওই সময়টাই মেইন সময়। একটু আগে নীলিয়াপা বলছিলেন, ওই সময়টা এখন চিন্তা ভাবনা করা উচিত, এটা আমার থাকবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ রেবেকা আপু। আমরা আসি নার্গিস আপু আর ওবায়দা আপুর সাথে কথা বলা বাকি আছে। নার্গিস আপুর কাছে তার মতামতটা শুনে নেই, আনমিউট করে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন তো আমাদের দুর্যোগপূর্ণ সমস্যায় আমরা দিন পার করতেছি। তারপর দেখা যাচ্ছে যে এখানে অনেকে আছে ফেক অনেক নিউজ প্রচার শুরু করে দিচ্ছে। অনেকের মধ্যে এমন অবস্থা হয়েছে যে তার কোনো কিছু নাই, কিন্তু অনেক রকম ভাবে টাকা কালেক্ট করা বা ত্রাণ কালেক্ট করা বা যে কোনো জিনিস কালেক্ট করার মধ্যে তার একটা প্রবণতা কিন্তু অনেক বেড়ে গেছে।
তারা বলতেছে আমি অমুককে সাহায্য করব, কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু সেটা সেই সাহায্যে সেই যথাস্থানে পৌঁছাচ্ছে না। এগুলো থেকে কিন্তু আমাদের এখন নিজেকে জাগ্রত করতে হবে যে আমরা ঠিক জায়গায় আমরা কোনো জিনিস দিচ্ছি সেটা সেখানে যাচ্ছে কিনা, সেখানে সেটা পৌঁছাচ্ছে কিনা, আমাদেরকে কিন্তু এটা সজাগ থাকতে হবে। আমাদের এখানে ভেবে চিন্তে সেখানে দিতে হবে যে হ্যাঁ আমার যে জিনিসটা দিচ্ছি বা আমি যে জিনিসটা করতেছি সেটা সঠিকভাবে সঠিক জনের কাছে পৌঁছাচ্ছে, সেখানে যাবে। যতটা হবে মানুষ ইয়ে করতেছে, এই ধরনের থেকে আমাদের নিজেদেরকে সচেতন থাকতে হবে, অন্যকেও সচেতন রাখতে হবে। একেবারেই তাই। নার্গিস আপু খুব সুন্দর একটা কথা বলেছেন, বিপদের সময় আসলে গুজব থেকে বেরিয়ে আসার কথা, আর একটা হলো অথেন্টিক সোর্সটা যাচাই করতে পারার বিষয়টা। ওবায়দা আপুই বাকি আছেন, তার সাথেও কথা এখনই বলেনি। ওবায়দা আপু, আপনার মতামত এই বিষয়ে শুনে। আসসালামু আলাইকুম আপু, স্টুডিওর আপনাদের আসসালামু আলাইকুম। যে হ্যাঁ, সবাই এখন, আমি যেটা বলবো যে সবাই এখন কিন্তু ঝাঁপিয়ে পড়েছে, যেমন সবাই একমত যে আমরা সাহায্য করব। আমরা যেমন অনেক ধরনের সাড়া পাচ্ছি, রাস্তায় গেলে যে ছেলেগুলো এখন ছাত্রগুলা যে হেল্প করছে তাদেরও উদ্দেশ্য ভালো, সবাই ভালো ভালো গ্রুপ থেকে ভালো ভালো মানুষ সবাই কিন্তু একসাথে কাজ করছি আমরা। এমনকি আজকে আমি একটা আশ্চর্য হয়েছি, আমি আমার মোহাম্মদপুর কোঅর্ডিনেটরের বাসায় 2টা ব্যাগ পাঠিয়েছি। তো রাইডার যখন আসলো তখন আমি বললাম যে এটা সাইকেল নিয়ে এসেছিলাম, সেটা কি পারবেন নিতে, এগুলা বন্যা কবলিতদের জন্য। ছেলেটা আর টাকা নিল না, বলতেছে কি না টাকা দিতে হবে না, বন্যা, যেটা দেখে আমি আশ্চর্য হয়েছি। তবে শুভত একটা কিছু আমার মধ্যে একটা জিনিস তারা দিচ্ছে, খুব নাড়া দিচ্ছে, তারা দিচ্ছে যে আমরা তো বন্যা তো ওদের বাঁচাবার চেষ্টা করবোই, আমরা করতেছি, কিন্তু এই যে হঠাৎ হঠাৎ ঢল নেমে আসছে, বাইরে থেকে পানি চলে আসছে, এইটার প্রতিকার কি হবে? এইটাই আমার কাছে খুবই খারাপ লাগে যে এইটার প্রতিকার আগে হওয়া উচিত। আমরা তো রক্ষা করতে পারবো না, যেভাবে পানি আসছে সেভাবে আমরা মানুষদের বাঁচাতে পারবো না। পানির সাথে তো আর মানুষের যুদ্ধ চলে না, এইটাই পানি, আগুন পানির সাথে যুদ্ধ চলে না। যেভাবে ঢেউ আসছে, একজনকে সরালাম, বা কালকে যে ছবিগুলা দেখছি আমি রাতের বেলা, খুবই কষ্ট লাগছে, চোখ দিয়ে পানি পড়ছে, পানির মধ্যে বাচ্চা, যেভাবে বাবা নিশ্চিন্ত ভাবে বাচ্চাটাই শুধু যেন বাঁচে এই উদ্দেশ্য নিয়ে এসে পানির মধ্যে 2-3 জন এরকম দেখা গেল যে পানির মধ্যে বসে দিব্যি বসে আছে, বাচ্চাটা হাড়ির মধ্যে, বাবা নিয়ে বসে আছে জড়ায় কাঁথা ঢাকা দিয়ে। এই যে পরিস্থিতিটা, এগুলি দেখে তো সহ্য করা যায় না। কিন্তু আমরা অনেক চেষ্টা, আসলে আমাদের যেহেতু এখন একটা পরিবর্তনের সময় যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, আমার মনে হয় রাজনৈতিক বা কূটনৈতিক যে বিষয়গুলো আছে সেগুলোর জন্য আমাদের এখন ধৈর্য ধরতে হবে প্রচুর, এবং যাতে সামনের দিনগুলোতে এই প্রস্তুতি ছাড়া এই ধরনের পানির ঢল নেমে না আসে সেই বিষয়গুলোতেও তারা নজরদারি করবেন। জাফরিন খুকু আপুর কাছে আসি একটু। জাফরিন খুকু আপুর সাথে এসে ছোট করে একটু কথা বলি। আজকের বিষয় হলো সুবোধ জাগ্রত হোক, এবং সচেতনতার জায়গা থেকে আপনি যদি কিছু বলেন ছোট করে। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। রীতা আপু অনেক শুভেচ্ছা। অনেক শুভেচ্ছা। সুবোধ জাগ্রত হোক, এটা তো আসলে আমাদের এখন নতুন স্লোগানই হওয়া উচিত। কারণ যেভাবে আমাদের দেশের পরিবর্তনটা, সংস্কারটা হচ্ছে, যেটা এত বছরে আমি মনে করি যে আমরা ছাত্র জনতার সাথে যেভাবে প্রতিবাদ করতে পারিনি, অন্যায় দেখেছি, চুপ মুখ বুঝে সহ্য করেছি, আজকে কিন্তু প্রতিবাদ করা শিখে গেছে মানুষ। সেই হিসেবে আমাদের সবার মনের মধ্যে বিবেকটা জাগ্রত হোক, সুবোধটা জাগ্রত, ভালো কিছুটা জাগ্রত হোক, সবার ভিতরে কিন্তু সাহসটা আসুক যে হ্যাঁ এটা ভুল, এটা ভুলকে ভুল বলতে হবে, সত্যকে সত্য বলতে হবে, বিপদে পাশে এসে দাঁড়াতে হবে, সবার পাশে দাঁড়াতে হবে। এইটা কোনো দলের ব্যাপার না, কোনো মতের ব্যাপার না, ব্যক্তিগত স্বার্থের ব্যাপারে না, সবকিছু ঊর্ধ্বে হচ্ছে আমার দেশ। দেশপ্রেমটা জাগতে হবে, যেটা আমাদের মধ্যে আমার মনে হয় যে দেশপ্রেমটা ছিল না, কোথায় যেন হারিয়ে গিয়েছিল। এই শিশুরা কিন্তু খুঁজে এনেছে, যার কারণে এইটা সুবোধটা জাগ্রত হওয়া উচিত আমাদের সবার মধ্যে, এবং হচ্ছে দিনে দিনে কিন্তু হচ্ছে, আমরা টের পাচ্ছি। সময় লাগবে, কারণ ওই যে সবকিছুর মধ্যেই তো অন্যায় অনিয়মটা ঢুকে গিয়েছিল, একদিনে তো হয়নি। এটাকে আস্তে 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 যখন সংস্কার করা হবে সবকিছু ভালো হবে। এই যে বন্যার্থদের মধ্যেই তো আমরা দেখতেছি যেভাবে একেবারেই তাই। খুকু আপু অনেক ধন্যবাদ। এদিকে রীতা আপু, রিফাত আপু এই বিষয়ে বললেন যে শুরুটা করতে হবে পরিবার থেকে। আরো শুনবো একটা বিরতি থেকে এসে, আমাদের সঙ্গে থাকুন। আজকের দিনে দেখা যাচ্ছে যে আমাদের দেশের পরিস্থিতি যেটাই হোক না কেন, আমরা সেখান থেকে উত্তরণের যে চেষ্টা করছি, এবং সর্বস্তরের মানুষ সবভাবে নিজের দেশের জন্য, নিজের দেশের মানুষের জন্য একাত্মতা প্রকাশ করে দেশকে সাহায্য করার চেষ্টা করছেন, সেটা একেবারেই একটা স্পর্শকাতর সময়ে দেশের ভীষণ বড় রকমের একটা অর্জন। এবং সেই বিষয়গুলো নিয়ে আজকে পুরো সময় জুড়ে কথা হলো। জুমে অনেক বন্ধুরা ছিলেন আমাদের সাথে। আপনাদের কাছে আসি, রীতা আপুর কাছে
যদি শুরু থেকে আসি, অনেকেই বন্যা পরবর্তী সময়ের কথা বলছেন এবং পরবর্তী সময়ের জন্য দেখা যাচ্ছে এখনই যদি আমরা সব ত্রাণ, এখন কিন্তু অনেক টাকা একত্রিত হয়েছে, তো এই বন্টনটা বা এই পরিকল্পনাটা কেমন হওয়া উচিত বলে মনে হয়? আসলে বন্যার পরে যে প্রবলেমগুলো হয়, পানি একটা বড় ব্যাপার, পানি পিউরিফাইং একটা ব্যাপার, স্যালাইন একটা ব্যাপার, তখন ডায়রিয়া জনিত যে রোগগুলো, পানিবাহিত যে রোগগুলো, সেগুলো কিন্তু তখন বেশি হয়। প্লাস তখন অস্বাস্থ্যকর পরিবেশে মানুষ পড়ে যায়। তো ওই সময় তার কিন্তু খাওয়া দাওয়াটার দরকার অনেক বেশি থাকে। তখন তার কাজকর্মও থাকে না, জমিও চাষ করতে পারে না, কোনো কিছুই থাকে না। শুধু যে বন্যার্থদের ত্রাণ দিলে হবে না, ত্রাণটা তারপরেও দরকার, মানে এবং ঘরবাড়ি তুলতে আবার ঠিক হতে, আবার তাকে ঘুরে দাঁড়াতে। আমার মনে হয় যেন এই বন্যার্থদের ঘুরে দাঁড়াতেও আমরা যে যার জায়গায়, মানে যার যতটুকু মানে সামর্থ্য আছে, সেখান থেকে আমাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত। তাহলেই আমার মনে হয় এই যে বাংলাদেশ, আমরা নতুন বাংলাদেশ বলবো। আসলে আমার একটা কথা আমি এখন বলি, আমি স্বাধীনতার যুদ্ধ দেখেছি। আমি আমার এখনো মনে আছে, আমি খুব ছোট ছিলাম, চিটাগংয়ে আমার সবচেয়ে ছোট বোনকে কোলে নিয়ে, তো চিটাগংয়ে তখন মুক্তিযুদ্ধ হচ্ছিল, পাকিস্তানি আর্মিরা গুলি করছিল, এত জোরে গুলির আওয়াজ হচ্ছিল, আমি না ঘর থেকে বেরিয়ে গেছি। মানে আমার তো ঘরে ঢোকা উচিত, আমি তো ছোট, অত বুঝতেছি না। আমার বোনকে, ছোট বোনটাকে কোলে নিয়ে আমি বাইরে বেরিয়ে গেছি। তো ওই যে একটা 9 মাসের একটা যুদ্ধ, 9 মাসের যে একটা ক্রাইসিস, ওই ক্রাইসিসটা কিন্তু আমার অন্য ভাই বোনদের কারোরই মনে নাই, একমাত্র আমার মনে আছে, আমি দেখেছি। সেই এত বছর পরে এসে আমরা কিন্তু আবার ওই যে থাকে না একটা জিরো, তখন কিন্তু আমাদের জিরোই ছিল, দুর্ভিক্ষ হয়েছিল, আমরা খেতে পাই নাই, অনেক অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছি। আমার বাবার রেশন শপের ব্যবসা ছিল, তো বাবা ওখান থেকে চাল আনতো, এনে আমাদের পাড়ার যত মানুষ ছিল তাদেরকে সেই চাল বাবা বিতরণ করে দিত, বলতো যে চাল আর ডাল খাক, আর কিছুর দরকার নেই। উনি একটু রেশনের মতো তা তো ছিল। তো আমরা যেটা করেছিলাম, বাবা যেটা করেছিল তখন, চাল আর ডাল বাবা ওই কেজি কেজি করে মেপে দিয়ে দিত ওদেরকে। তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি, তো সেরকম প্রত্যেকের জায়গা থেকে। তা আমি ওই রিকভারিটা করতেও কিন্তু অনেক লম্বা সময় লেগেছে। তা আমরা আজকের মাত্র কয়দিন হলো, 20 দিন মনে হয়, তা আমাদেরকে ধৈর্য ধরতে হবে। একটা মানে কি বলবো, যে একটা এত বড় ডিজাস্টার প্লাস একটা পরিবর্তন, এই সব কিছু থেকে পুরো জাতিকে ঘুরে দাঁড়াতে ওই সময়টুকু আমাদেরকে দিতে হবে এবং আমাদেরকে সহযোগিতা করতে হবে। সেই হিসাবে আমরা কিন্তু ওই হিসাব যদি করে আমরা এখন ভালো আছি, তা আমরা যদি যার যার জায়গায় থেকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করি এবং সহযোগিতা করি, তাহলেই আমার মনে হয় রাষ্ট্র আবার ঘুরে দাঁড়াতে পারবে অনেক সুন্দরভাবে। কারণ এখন তথ্য প্রযুক্তির যুগ, আমাদের প্রচুর বাঙালিরা বিদেশে থাকে, তারাও হেল্প করার জন্য একদম মানে এক পায়ে দাঁড়ানো, কারণ তাদের রুট তো এখানে, শেকড় তো বাংলাদেশে, তার আত্মীয় স্বজন সব এখানে আছে। তো এইভাবে কিন্তু আমরা একটু একটু করে এগিয়ে যাব। একেবারেই তাই। রিফাত আপুর কাছেও শুনি। রীতাপা যেটা বললেন সেটাই আমার কাছে মনে হয় যে এই যে অহনা আপনি বললেন যে ফান্ডগুলোকে যদি আমরা একটু অর্গানাইজ ওয়েতে দিতে পারি, বা এই পরবর্তী 6 মাসের মধ্যেও তো আরও বেশি লাগবে, হয়তো 7 মাসের মধ্যে আরও বেশি লাগবে, সেই ফান্ডগুলা যেটা থাকছে সেটাকে জমিয়ে রাখা এবং এটা পরবর্তীতে কাজ করা। আমাদের যে মেডিকেল স্টুডেন্টরা যারা আছে তারা যদি এর পরবর্তী পর্যায়ে যে যখন ডিজিজগুলো শুরু হবে তখন যদি তারা মেডিসিন নিয়ে তারা যদি একটা ক্যাম্পিং করে বিভিন্ন জায়গাগুলোতে, তাহলে আমার কাছে মনে হয় যে ওদেরকে সচেতনতা আরো সুস্থ রাখলে ওরা আবার আমাদের দেশের একটা মানুষের আমি বলবো যে একবার
ঘূর্ণিঝড় হয়েছিল। ঘূর্ণিঝড়ে তখন আমেরিকান একটা মেডিকেল টিম আসছিল আর আর্মির কিছু টিম আসছিল। ওরা ওয়াটার পিউরিফাই করার জন্য বিরাট বড় বড় টাব নিয়ে আসছিল, ওটার মধ্যে ওয়াটার পিউরিফাই। ওরা যাওয়ার সময় একটা কমেন্ট করে গেছে যে আমাদের দেশে একটা ডিজাস্টার হলে আমাদের মানে মানসিক ট্রেনিং দিতে দিতে মানে এত ব্রোকেন হয়ে যায় সবাই, যে ওটার জন্য আলাদা টিম পাঠাতে হয় সাইকোলজিক্যাল বুস্ট আপ করার জন্য। আর এখানে তো সবাই সবকিছু হারিয়েও হাসছে। এখন আমাদের দেশের মানুষের যে এই মনোবল, যে এই যে ন্যাচারাল ডিজাস্টার যে আমরা ফেস করি, করার পরে যে আমরা হাসি। আমারও তো মনে আছে সেই ঘূর্ণিঝড়ের কথা, কত লাশ বঙ্গোপসাগর দিয়ে মানে আমরা যে হাসতে পারি। আমরা আসলে শুরু থেকেই বেশ যোদ্ধা জাতি, মানে সবারই আসলে যে কোনো সিচুয়েশনে হাসার ক্ষমতাটা আছে। আমরা মানে প্রবলেমটা চলে যাবে, আবার দেখা যাবে যে মানুষ হাসছে, কিছু নাই, শান্ত হয়ে গেছে একদম। তারপরেও দেখা যাবে যে হাসছে, কিন্তু আমাদের ওই তখন আমাদের এই বাচ্চারা এখন স্টুডেন্টরা পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটির বাচ্চারা এখন যেটা কাজ করছে, তখন আমার কাছে মনে হয় মেডিকেল স্টুডেন্টরা যদি সময়টা যদি আরো টিম করে যদি তখন ওরা যেতে পারে আর এই ফান্ডগুলা ব্যবহার করে মেডিসিন নিয়ে যদি যেতে পারে, আর ওদের খাবারও তখন দরকার হবে, কারণ এখন ওরা যখন পানি কমে যাবে তখন খাবার বলতে কিছুই থাকবে না আসলে, তাই না? ওটা গ্রো করতেও তো সময় লাগবে, সেই সময়টাকে একটা বিরাট বড় সাপোর্ট দেওয়া যেতে পারে আর কি। ঠিক তাই। এদিকে আমাদের সাথে রাশিদা আপু শেষ মুহূর্তে যুক্ত হয়েছেন, তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। রাশিদা আপু, প্রবাসে বসে দেশের বর্তমান পরিস্থিতি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন, খোঁজ খবরও রাখছেন, সেক্ষেত্রে এই পরিস্থিতিতে আপনার নিশ্চয়ই কিছু বলার আছে, সেটা শুনে। আসলে আমাদের এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, একদিকে মাত্র ছেলেরা প্রাণপণ যুদ্ধ করে দেশকে স্বাধীন করছে, কয়টা দিনও হলো না, এরপর তো ওদের এইচএসসি পরীক্ষাটা স্থগিত করেছে, এখন আবার বন্যা, এই যে বন্যা পরিস্থিতি, তবে স্বতঃস্ফূর্তভাবে যে সবাই এগিয়ে আসছে, যেভাবে সাহায্য সহযোগিতা করছে, এবং আমরাও দেশ বিদেশে যেভাবে ফান্ড রেজ থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে আমরাও সব কালেক্ট করতেছি, চেষ্টা করতেছি আমাদের বিভিন্ন অর্গানাইজেশন থেকে নিজেরা ফিল্ডে যেয়ে সবাইকে হেল্প করতে। তো এখন আমাদের একটু ধৈর্যের সাথে সবাই যদি একতা হয়ে মোকাবিলা করে, এটা আমাদের জন্য কিছুই নেই। এর চেয়ে অনেক বড় রীতা আপু যেটা বললো যে ওই সময়টা 74-এ এরকম হয়েছিল, মানুষের মরা মুরগি খেয়েছে, সেখান থেকেও আমরা কাটিয়ে উঠেছি। সো আমার মনে হয় যে আমাদের জন্য এটা আলহামদুলিল্লাহ যে সবাই যেভাবে শতভুক্ত এগিয়ে আসছে মনোবলের সাথে, এটা কিছুই না। এবং নেক্সাসকে ধন্যবাদ যে এই বিষয়টা নিয়ে উন্মুক্তভাবে আলোচনা করার জন্য। যাদের মাথায় এই জিনিসটা নাই তারাও এখন সচেতন হয়ে যাবে যে কিভাবে কোন দিক থেকে সবাইকে সহযোগিতা করা যায়। তো ধন্যবাদ সবাইকে আমাকে শেষ মুহূর্তে সময় দেওয়ার জন্য। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল। হাসিনা আপু যুক্ত হয়েছেন শেষ মুহূর্তে, হাসিনা আপুর কাছে আসে। হাসিনা আপু, আজকের বিষয় নিয়ে আপনার কাছে কিছু শুনি। শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ধন্যবাদ আপু। আমি নিজেও করার যতটুকু সম্ভব চেষ্টা করতেছি, আর আমাদের তো প্রথম দিন থেকেই সংগঠনের টিম ওখানে কাজ করতেছে, প্রায় 35 জনের মতো আজকে একটা মেডিকেল টিম গেছে। আর আজকে রাস্তায় আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আমি নরসিংদী গেছিলাম একটা কাজে, তো হচ্ছে নরসিংদী আমাদের সবচেয়ে বড় একটা শোরুম, ওটা ইন্ডেক্স প্লাজা নাম, ওটার মধ্যে কাদের মোল্লা সিটি কলেজের স্টুডেন্টরা টাকা উঠাচ্ছে, আন্টি প্লিজ বন্যার্থদের জন্য এরকম করে চাচ্ছে। তা আমি ওটার মধ্যে দিলাম, যাই দিলাম, আমার যতটুকু সামর্থ্য ছিল দেওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, আমি কি একটু কথা বলতে পারি? বলতেছে জি। বলছি তোমরা কোন কলেজ থেকে বা কোন সংগঠন থেকে? বলতেছে কাদের মোল্লা সিটি কলেজ। অনেক ধন্যবাদ, শ্রদ্ধা, ভালোবাসা। কেন? কারণ তোমরা কাদের মোল্লা সিটি কলেজ থেকে আজকে বন্যার্থদের জন্য যেভাবে টাকা উঠাচ্ছ, দাঁড়ে দাঁড়ে ঘুরে, ওইভাবে আম্মু বললে আজকে কোনোদিনও এখানে দাঁড়াইতে না, অনেক লজ্জা পাইতো, অনেক কিছু বলতাম, আম্মুর সাথে অনেক ইয়ে করতাম, কিন্তু এটা আমার খুব ভালো লাগছে। সেজন্য তোমাদেরকে শ্রদ্ধা, ধন্যবাদ, ভালোবাসা। এত ভালো লাগছে দেখে আমার, মানে কি যে ভালো লাগছে এটা বলার মতো না। মানে প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা মোড়ে, আমি আজকে নরসিংদী গেছি, সব জায়গায় স্কুল স্টুডেন্ট কলেজরা মানে বন্যার্থদের জন্য ইয়ে উঠাচ্ছে, এরা একটা সংগঠনে হয়ে একসাথে টাকাটা দিয়ে পাঠাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এই আর কি। অনেক অনেক ধন্যবাদ। আজকে জুমেও আসলে সবার কাছ থেকে শুনলাম, আড্ডা দিচ্ছিলাম একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। একদমই শেষ প্রান্তে চলে এসেছি, দুইজনকেই ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, পুরো আয়োজনে আসলে আমরা সুবোধ জাগ্রত যাতে হয় সেই বিষয় নিয়ে কথা বলছিলাম, এবং আমার মনে হয় যে আমরা এমন একটা পরিস্থিতিতে এসেছি যে সুবোধ নিয়ে সবারই একটা ন্যূনতম ভালো ধারণা আছে, এবং আমরা এখন সুবোধ নিয়ে বেশ ভাবছি, আমাদের বোধোদয় হয়েছে, এবং আমরা এখন একাত্মতা প্রকাশ করে দেশের উন্নয়নে সবাই মিলে ভাবছি, এবং দেশ এগিয়ে যাবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।